হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আমাকে লাউড অ্যান্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা? সবাই কমেন্টসে জানাবে। তোমরা সবাই ক্লাসে চলে এসেছো যথাসময়ে আমি দেখতে পাচ্ছি। এবং এসএসসি 26 এর কিন্তু প্রচুর সুনাম শুনলাম আজকে শিক্ষক টিচার্স গ্রুপে। তোমরা সবাই কে কোথা থেকে ক্লাস করছো, কোন স্কুল থেকে ক্লাস করছো, তোমাদের শরীর কেমন আছে কমেন্টসে জানাবা। কারা কারা আমার ক্লাস প্রথম করছো আর কারা কারা এর আগে আমার ক্লাস করেছো সেটিও জানাবে। ইন টাইমে তোমরা হিউজ স্টুডেন্টস চলে এসেছো। আশা করি দারুণ একটা ক্লাস হবে। ওকে, লাউড এন্ড ক্লিয়ার শুনতে পারছো কিনা সবাই একটু জানাও। অল ক্লিয়ার। ওকে, আমি ভালো আছি। দিনাজপুর, পঞ্চগড়, ফেনী, সাভার, বরিশাল, গাইবান্ধা, চাঁপাই নবাবগঞ্জ, গাজীপুর, রংপুর, নীলফামারী, প্রচুর জায়গা থেকে স্টুডেন্টস ক্লাস করছে। প্রথমে যেটা বলছিলাম সেটা হচ্ছে একটু আগেই শিখর যে টিচার্স গ্রুপ সেখানে তোমাদেরকে নিয়ে অনেক সুন্দর কথাবার্তা হচ্ছিল যে এসএসসি 26 এর স্টুডেন্টরা খুবই নাকি ক্লাসে সিরিয়াস এবং খুবই ভালো রেসপন্স। তোমাদের তৌহিদ শাওন ভাই আজকে তোমাদের বায়োলজি ক্লাস নিয়েছে, রাইট? সো তৌহিদ আমাকে বললো যে তোমাদের ক্লাসের রেসপন্স খুব সুন্দর। এবং শোভন ভাইয়া তোমাদের কেমিস্ট্রির, সেও বললো যে তোমাদের ক্লাসের রেসপন্স নাকি খুব ভালো। সো আশা করছি যে তোমাদের সাথে আমার এই বছর প্রথম ইংরেজি ক্লাস, মানে এই বছরের প্রথম ইংরেজি ক্লাস, কিন্তু অনেকেই হয়তো এর আগে ক্লাস 9 আমার ক্লাস করেছো। সো কারা কারা প্রথম ক্লাস করছো, কারা কারা এর আগে ক্লাস করেছো জানাও। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং ক্রুশাল একটা টপিক, এই টপিকের মোটামুটি সহজ অংশটুকু আজকে করব। অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে কি কি আছে তোমরা একটু আমাকে বলো। এবং চেঞ্জিং সেন্টেন্সে কয়টা টপিক থাকে এবং এখানে বোর্ড কোয়েশ্চেনটা কিভাবে আসে, কার কার আইডিয়া আছে? অনেকেই প্রথম করেছে, অনেকেই এর আগেও করেছে। আচ্ছা, আমি তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিব, সেটা হচ্ছে ক্লাসের শেষ পর্যন্ত তুমি যদি আমার সাথে থাকো এবং তোমার যদি ইংরেজি ভীতি থাকে, স্পেশালি তোমার যদি ইংরেজি নিয়ে ভীতি থাকে, ইংরেজি গ্রামার নিয়ে ভীতি থাকে, গ্রামারের রুলস পারো কিন্তু করতে গেলে ভুল হয়ে যায় একটা দুটা, তুমি যদি এমন স্টুডেন্ট হয়ে থাকো, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, তুমি ক্লাসের শেষ পর্যন্ত আমার সাথে থাকবা। আমি তোমাকে কনফিডেন্ট বানায় ছাড়বো ইনশাল্লাহ। এবং ক্লাস শেষে তুমি বলবা যে ভাইয়া আমি এখন একটু কনফিডেন্স পাচ্ছি ইংরেজিতে। সো ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে, এটা আমার এন্ড থেকে তোমার চ্যালেঞ্জ। ক্লাসের শেষ পর্যন্ত থেকেও যদি তুমি ইংরেজি না বোঝো তাহলে আমি বলবো সেটা আমারই ব্যর্থতা। তবে আমি আশাবাদী এরকম এখনো হয়নি যে ক্লাসের শেষ পর্যন্ত কেউ আমার সাথে ছিল কিন্তু বোঝে নাই। ইনশাল্লাহ তোমরা বুঝবা। সো চেঞ্জিং সেন্টেন্সে কিন্তু অনেকগুলো বিষয় থাকে, রাইট? যেমন ধরো তোমার অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ মিনিং বেসড চেঞ্জ থাকে। মিনিং বেসড, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, এগুলো হচ্ছে মিনিং বেসড। তারপরে কি থাকে? ডিগ্রি থাকে, তাই না? তারপরে তোমাদের হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলারও চেঞ্জ থাকে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখন তোমাদেরকে আজকে আমরা মিনিং বেসড গুলো পড়াবো। কি পড়াবো? মিনিং বেসড পড়ানো হবে, ঠিক আছে? ওকে, ইয়েস, আমি বাম হাত দিয়ে লিখি। ফারজানা। সো আর নেক্সট ক্লাসে আমরা ক্লাসটাকে দুই ভাগে ভাগ করেছি। চেঞ্জিং সেন্টেন্স যেহেতু অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক এবং অনেক কিছু থাকে, সো আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডেরটা পার্ট 2 তে করব, অর্থাৎ নেক্সট আরো একটা ক্লাসে করব। কিন্তু আজকের ক্লাসে কিন্তু আমরা একসাথে অনেকগুলো টপিক পড়বো, কারণ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ। লিয়া আক্তার লিখেছে ভাই 1 বছর পড়ি না, এখন অনেক সমস্যা হয়। আমার মনে হয় যে তুমি যদি ক্লাস 10 থেকে এখন থেকে তুমি একদম বছরের শুরুটা একদম ফ্রেশ স্টার্ট করো, ক্লাস 9 এ তুমি কি করেছো সেটা অবশ্যই ম্যাটার করে। মানে এটা বললে মিথ্যা বলা হবে যে ক্লাস 9 এ তুমি যদি পড়াশোনা না করে থাকো কোনো ব্যাপার না, এটা বললে মিথ্যা বলা হবে। ক্লাস 9 এ তুমি যদি ফাঁকি দিয়ে থাকো তাহলে তুমি অলরেডি একটা অপরাধ করেছো। কিন্তু তুমি যদি সেই অপরাধটাকে এখন থেকেই কভার আপ করার চেষ্টা করো যে ক্লাস 9 এ যা করছি করছি, আমার তো এসএসসি তে প্লাস পাইতে হবে, দিন শেষে ভালো একটা কলেজে ভর্তি হইতে হবে, তাহলে আমি এখন থেকেই অনেক গুছিয়ে আমি পড়বো এবং ডেডিকেটেড থাকবো 100%। সো সেইটা যদি তুমি করো, সেই কথা তুমি যদি আমাকে দাও, ক্লাসে আমি শুরু থেকে শেষ পর্যন্ত যা পড়াবো তুমি যদি সেটাতে পূর্ণ ফোকাস দাও, আই ক্যান গ্যারান্টি ইউ যে সাদবান ভাইয়ের সাথে থাকলে ইংরেজিকে তুমি ভালোবাসা শুরু করবা। এটা আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে চ্যালেঞ্জ দিই যে আমার ক্লাস করছো কিন্তু ইংরেজিকে তোমার সহজ লাগে না, ইংরেজিকে তুমি ভালোবাসো না, এমন হবেই না। তো তুমি ক্লাসের শেষ পর্যন্ত থাকো, ঠিক আছে? ওকে, তাহলে চেঞ্জিং সেন্টেন্স পার্ট 1 এ আমরা কি করব দেখো। অ্যাকর্ডিং টু মিনিং, অর্থাৎ অর্থ অনুসারে, অর্থ অনুসারে যে প্রকারভেদ, অর্থ অনুসারে যে প্রকারভেদ সেটির আমরা ট্রান্সফরমেশন করব, তাই না? আর ভয়েস করব। সো টপিক কিন্তু অনেকগুলো, টপিক কিন্তু অনেকগুলো। সো তোমাদের কিন্তু আমার সাথে প্রচুর পরিমাণে সাপোর্ট দিতে হবে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত। একদম প্রচুর সাপোর্ট দিতে হবে, প্রচুর প্রচুর কমেন্ট করে আমাকে তোমাদের সাহস দিতে হবে, কারণ টপিক কিন্তু অনেক, নাহলে আমি কিন্তু ভয় পেয়ে যাবো। সো তোমরা একটু কমেন্টস করে আমাকে সাহস দাও যে তোমরা শেষ পর্যন্ত থাকবা কিনা। ওকে,
ঠিক আছে, চলো শুরু করি। সেন্টেন্স কাকে বলে এটা তো আমরা জানি। দেখো, সেন্টেন্স হলো এমন সেন্টেন্স কাকে বলে এটা কখনো পরীক্ষায় আসবে না। সেন্টেন্স মানে হচ্ছে যেটার একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে এবং যেটার একটা অর্থ থাকে, সেটাকে সেন্টেন্স বলে। তো এই যে অর্থ অনুসারে যে 5 প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এই 5 প্রকারের আজকে আমরা চেঞ্জিং করব। এবং এগুলার কিছু গুরুত্বপূর্ণ রুলস আছে, মনে রাখো। রুলস তো অনেক আছে, কিন্তু আমরা মোস্ট ইম্পর্টেন্ট রুলস গুলো আমি বলে দিব আজকের ক্লাসে। আমার থেকে তুমি কি পাবা? মোস্ট ইম্পর্টেন্ট রুলস গুলো আমি তোমাকে দাগাই দিব। তাহলে ক্লাস মনোযোগ যদি তুমি করো, আমি তোমাকে বলে দিব যে কোন রুলসটা পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় আসবে, কোনটা বোর্ড পরীক্ষায় আসার মতো রুলস আমি তোমাকে সরাসরি বলে দিব। এবং তোমাকে আমি প্রচুর প্র্যাকটিস করাবো। ক্লাসে তোমার বোরিং লাগার কোনো সুযোগ থাকবে না। এবং আজকে আমরা এই যে গঠন অনুসারে 3 প্রকার, এটা তো আমরা জানি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটা আমরা আজকে করছি না। আজকে আমরা ভয়েস চেঞ্জ করব, অ্যাক্টিভ, প্যাসিভ, ডিগ্রিও আজকে আমরা করব না। তাহলে আমরা 2 প্রকার করব, 2 প্রকার নেক্সট ক্লাসের জন্য বাদ রাখবো। এই যে 5টা প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এটা নিয়ে সবার ক্লিয়ার আইডিয়া আছে কিনা আমাকে কমেন্টসে জানাও। ক্লিয়ার আইডিয়া আছে কিনা? ক্লিয়ার আইডিয়া আছে কিনা এগুলা নিয়ে আমাকে একটু তোমরা কি করবা, কমেন্টসে একটু জানাবা যে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ এগুলা নিয়ে এই কোন সেন্টেন্সটা ইম্পারেটিভ কি থাকলে এটা নিয়ে সবার থাকতে হবে। যদি না থাকে টুকটাক আইডিয়া আমি তোমাদেরকে দিয়ে দিব, টুকটাক আইডিয়া তোমাদেরকে আমি দিয়ে দিব যে কি থাকলে ওইটা কি হয়, এবং মোস্ট ইম্পর্টেন্ট রুলস গুলো আমি তোমাদেরকে বলে দেব। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে আমরা সাধারণত যে কথাগুলা বলি, ধরো আমি বললাম যে ধরো এখানে আমার সামনে আছে রবিন ভাই, আমি বললাম যে রবিন ভাই একজন খুবই ভালো মানুষ বা রবিন ভাই খুবই খারাপ মানুষ। এই যে রবিন ভাই সম্পর্কে আমি একটা তথ্য দিলাম, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু আমি যদি সেন্টেন্সটা একটু ঘুরায় বলি, রবিন ভাই কি একটা খারাপ মানুষ, অর্থাৎ আমি জোর দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, যে এর চেয়ে খারাপ মানুষই হয় না, দেখো রবিন ভাইয়ের মুখটা কালো হয়ে গেছে, ঠিক আছে। সো আবার আমি যদি বলি রবিন ভাই কি একজন খারাপ মানুষ, এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ আমি প্রশ্ন করছি। সো সেন্টেন্সের প্রকারভেদগুলো খুব সহজ। ধরো আমি বললাম যে রবিন ভাই একজন ভালো মানুষ, এটা হলো অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার, একটা হচ্ছে পজিটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। আমি যদি বলি রবিন ভাই একজন ভালো মানুষ, তাহলে এটা পজিটিভ। আমি যদি বলি রবিন ভাই একজন খারাপ মানুষ, রবিন ভাই ইজ এ গুড ম্যান, ইট ইজ এ পজিটিভ সেন্টেন্স। রবিন ভাই ইজ এ ব্যাড ম্যান, ইট ইজ এ নেগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? ইজ রবিন ভাইয়া এ, ইজ রবিন ভাইয়া এ গুড ম্যান, বা ইজেন্ট রবিন ভাইয়া এ গুড ম্যান, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। ইম্পারেটিভ মানে হচ্ছে কাউকে আমি যদি কোনো কিছু করতে আদেশ করি, কোনো কিছু অনুরোধ করি, উপদেশ দিই, সেটা ইন্টারোগেটিভ। ওকে, তো অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার, তাই না? অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। ওকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স কোনগুলা? যে সেন্টেন্স একটি অ্যাসারশনের, অ্যাসারশন মানে হচ্ছে বিবৃতি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য, আর অ্যাসারশন মানে হচ্ছে নিশ্চিতকরণ বা হ্যাঁ বোধক, হ্যাঁ বোধক, হ্যাঁ বোধক। অর্থাৎ দেখো, আই ডু হ্যাভ এ কার, এখানে কোনো নেগেটিভ বা নট জাতীয় কোনো কথা নাই। নেগেটিভ বা নট জাতীয় কোনো কথা নাই মানে হইলো এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা কি সেন্টেন্স? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নেগেটিভ বা নট জাতীয় কোনো কথা নাই মানে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওকে, ঠিক আছে, একটা মশা মারলাম। আচ্ছা, সব বুঝাই দিব, একটা একটা করে সব বুঝাই দিব। হি নোজ ইট ওয়েল, সেটা খুব ভালোভাবে জানে, এটাও একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কারণ এখানে আমি পজিটিভ বা হ্যাঁ বোধক কথা বলছি, পজিটিভ বা হ্যাঁ বোধক কথা বলছি। তোমাকে একটা কথা বলি, তোমার অবস্থা যদি ভ্যালিডিটি, ভ্যালিডিটি মানে হলো সত্যতা, এই যে লেখা আছে ভ্যালিডিটি মানে হলো সত্যতা, মানে আসল। ভ্যালিড মানে হচ্ছে আসল, ঠিক আছে। উই হ্যাভ আ গুড নেইবারহুড, উই হ্যাভ আ গুড নেইবারহুড মানে হচ্ছে আমাদের প্রতিবেশীরা অনেক ভালো। নেইবারহুড মানে হচ্ছে প্রতিবেশী। তাহলে প্রত্যেকটা দ্বারাই আমি কিন্তু ইতিবাচক কথা বলছি। কি বলছি ভাইয়া? ইতিবাচক কথা বলছি। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হচ্ছে ইতিবাচক বাক্য। সবাই কমেন্টে লিখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে কি? ইতিবাচক বাক্য। কি বাক্য? ইতিবাচক বাক্য। ওকে, নেগেটিভ সেন্টেন্স মানে কি? নেগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে নেগেটিভ মানে নট থাকে, নট থাকে, সেটাই হচ্ছে নেগেটিভ। যেমন দেখো, আই ডু নট হ্যাভ এ কার, হি ডাজ নট নো ইট ওয়েল, উই ডু নট হ্যাভ এ গুড নেইবারহুড।
তাহলে এই প্রত্যেকটা সেন্টেন্সের আমি কিন্তু নেগেটিভ করছি। দেখো, আই ডু হ্যাভ এ কার, আই ডু নট হ্যাভ এ কার। হি নোজ ইট ওয়েল, হি ডাজ নট নো ইট ওয়েল। উই হ্যাভ এ গুড নেইবারহুড, উই ডাজ নট হ্যাভ এ গুড নেইবারহুড। সবাই বুঝতে পারছে কিনা একটু কমেন্টস করে জানাবো। অ্যাফার্মেটিভ নেগেটিভ বুঝতে পারছে কিনা কমেন্টস করে জানাবো। পরীক্ষায় কিন্তু এগুলো আসবে না, এগুলো জাস্ট কনসেপ্ট। পরীক্ষায় কি আসবে সেটা আমি হুবহু তোমাদেরকে বলে দিব। এই সেন্টেন্সটাকে যদি আমি বলতাম ডু আই হ্যাভ এ কার, তাহলে এটা কি সেন্টেন্স হইতো বলো তো? এটা হয়তো ইন্টারোগেটিভ। কি হইতো? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ। নট মানে নেতিবাচক, নট মানে নেতিবাচক। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হলো নেগেটিভ। অর্থাৎ বিবৃতিমূলক বাক্য, বিবৃতিমূলক যে বাক্য সেটা দুই ধরনেরই হইতে পারে। হ্যাঁ বোধক হইতে পারে, হ্যাঁ বোধক হইলে অ্যাফার্মেটিভ, আর না বোধক হইলে নেগেটিভ। আমি কি ক্লিয়ারলি বুঝাইতে পারছি? ধরো আমি বললাম যে আই নো ইট, তখন এটা অ্যাফার্মেটিভ। আর আমি বললাম আই ডোন্ট নো ইট, আই ডোন্ট নো ইট, এটা নেগেটিভ। দুটাই কিন্তু আবার একই সঙ্গে অ্যাসার্টিভ। দুটাই কি একই সঙ্গে অ্যাসার্টিভ? তাহলে অ্যাসার্টিভ দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। সবাই বুঝতে পারছে কিনা? একজন লিখছে হ্যাভ নট না হয়ে ডু নট কেন হলো না কেন? কারণ হচ্ছে হ্যাভ অর্থ থাকা বুঝায়। হ্যাভ অর্থ কি বুঝায়? থাকা বুঝায়। আই হ্যাভ নট এ কার দিয়ে সঠিকভাবে সেন্টেন্স স্ট্রাকচার হয় না, আগে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয়। হ্যাঁ, ওকে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্স দ্বারা আমরা প্রশ্ন করি তাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। যেমন হু আর ইউ টকিং টু, আর ইজ হি হোম। খেয়াল করো, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় WH ওয়ার্ড দিয়ে শুরু হয়। WH ওয়ার্ড মানে হলো যেগুলার শুরুতে W আর H থাকে, যেমন হু, হোম, হোয়াট, হুইচ, এগুলা হচ্ছে WH ওয়ার্ড। সবগুলো শুরুতে আছে WH WH WH। অথবা অক্সিলারি ভার্বটা শুরুতে থাকে, যেমন ডু, ডাজ, ইজ, এই জিনিসগুলা শুরুতে থাকে। তাহলে দুইটা জিনিস শুরুতে থাকতে পারে, WH ওয়ার্ড থাকতে পারে, অথবা ডু, ডাজ, ডিড, বা বা সরি এটা ইজ হবে, ইজ, ডু, ডাজ বা ইজ বা আর, এগুলা শুরুতে থাকতে পারে। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স এই যে WH ওয়ার্ড দিয়ে আমরা শুরু করি। ইম্পারেটিভ সেন্টেন্স কি? এগুলা খুব বেসিক জিনিস। হ্যাঁ, এটা হুম, এটা হুম ভাই, এটা হুম, সরি আমি এক জিনিস দুইবার লিখছি। ওকে, ইম্পারেটিভ মানে হলো যেটা দ্বারা আদেশ, আদেশ মানেই কমান্ড বা অনুরোধ বা পরামর্শ বা প্রস্তাব যেগুলা দেয়। যেমন ধরো আমি বললাম লিভ দ্য প্লেস অ্যাট ওয়ান্স, মানে জায়গাটি ছেড়ে এই মুহূর্তে, অ্যাট ওয়ান্স মানে এই মুহূর্তে, জায়গাটি ছেড়ে এই মুহূর্তে চলে যাও, জায়গাটি ছেড়ে এই মুহূর্তে চলে যাও। লিভ দ্য প্লেস অ্যাট ওয়ান্স। তাহলে আমি কাউকে কি করলাম ভাইয়া? কমান্ড করলাম বা নির্দেশ দিলাম। কি করলাম? কমান্ড করলাম বা নির্দেশ দিলাম। তাহলে কমান্ড করা বা নির্দেশ দেওয়া বোঝাইতে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করি। কাউকে উপদেশ দিলাম, এটা অ্যাডভাইস। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটা কি করলাম? কাউকে অ্যাডভাইস দিলাম, অ্যাডভাইস দিলাম, অ্যাডভাইস দিলাম। বুঝতে পারছি সবাই? সবাই বুঝতে পারছে কিনা কমেন্টস করে জানাই। সবাই বুঝতে পারছি কিনা? একজন লিখছে আই এম এ ব্যাড স্টুডেন্ট, এটাতে নট নাই ভাই, নট নাই, কিন্তু ব্যাড নিজে একটা নেতিবাচক শব্দ। যদি নেগেটিভ ওয়ার্ড বা নেতিবাচক শব্দ থাকে তাহলে আর নট দেওয়ার দরকার হয় না। ওটা অলরেডি একটা কি নেতিবাচক বাক্য। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আদেশসূচক। আমরা দেখলাম ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ হতে পারে, এবং ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু অনেক সময় ইউ বা সাবজেক্টটা সাইলেন্ট থাকে, ইউ বা সাবজেক্টটা সাইলেন্ট থাকে। যেমন আমি বললাম ডু ইট, এই সেন্টেন্সে কিন্তু ডু এর আগে ইউ সাবজেক্টটা সাইলেন্ট আছে, কারণ আমি কাউকে বললাম ডু ইট, এটা মানে কিন্তু আসলে ইউ ডু ইট, ইউ ডু ইট। আবার লিভ দ্য প্লেস অ্যাট ওয়ান্স, এটা কিন্তু আমি আমার সামনে দাঁড়িয়ে থাকা কাউকে বলছি,
তাহলে সাইলেন্টে আছে ইউ লিভ দ্য প্লেস অ্যাট ওয়ান্স। সবাই বুঝতে পারছি কিনা? সবাই কমেন্টস করে জানাবো বুঝতে পারছি কিনা। অপট্যাটিভ সেন্টেন্স, অপট্যাটিভ মানে হচ্ছে ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা প্রার্থনা। ইচ্ছা আকাঙ্ক্ষা বা প্রার্থনা যদি আমরা প্রকাশ করি তাকে আমরা কি বলি? অপট্যাটিভ সেন্টেন্স। কি বলি? অপট্যাটিভ সেন্টেন্স। অপট্যাটিভ সেন্টেন্স যেমন মে গড ব্লেস ইউ, এটা দ্বারা কি করলাম? আমি কারো প্রতি আমি আশীর্বাদ দিলাম বা দোয়া দিলাম, তাই না? তাহলে এটা অপট্যাটিভ। লং লিভ দ্য প্রেসিডেন্ট, এটা দ্বারা আমি ইচ্ছা প্রকাশ করলাম। আই হোপ ইউ ডু ওয়েল, এটা দ্বারা আমি কি করলাম? ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করলাম। এই ধরনের সেন্টেন্স মে দিয়েও শুরু হতে পারে, কিন্তু অনেক সময় মেটা সাইলেন্ট থাকে। মেটা সাইলেন্ট থাকে। এগুলা শুরুতে এগুলা বেসিক জাস্ট দেখাচ্ছি। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স, নিলয় চক্রবর্তী নামে একজন আছে, ওকে একটু ও স্প্যামিং করতেছে বারবার। আমি শুরুতে একটা কথা বলে দিই, একটা কমেন্ট কখনো 2 বার 3 বার 4 বার 5 বার করবে না। তুমি ম্যাক্সিমাম 2 বার করতে পারো, বাট একটা কমেন্ট 10 বার করবে না। করলে এটাকে বলা হয় স্প্যামিং। তোমরা কিন্তু বড় হয়ে গেছো, কিছুদিন পর কলেজে উঠবা, তাই না? সো ম্যাচিউর আচরণ করতে হবে। এখানে অনেক স্টুডেন্ট ক্লাস করছে। এখন তোমার একজনের কমেন্টের জন্য যদি অন্যদের কমেন্ট আমি টিচার দেখতে না পারি, ওদের প্রবলেম দেখতে না পারি, তাহলে কি হয়? তাহলে সমস্যা হতে পারে। হ্যাঁ, দেওয়া আছে, ওকে, ঠিক আছে। তো যেটা বলার চেষ্টা করছিলাম, ও এই যে একজন হচ্ছে ইয়ে করতেছিল, ও স্প্যামিং করতেছিল, এক কমেন্ট বারবার করতেছিল, তো ওকে আমি কিন্তু ব্যান করে দিছি। ওকে, ঠিক আছে। সাকিব আল হাসান লিখছে লেখার সময় দেন, এই জিনিসগুলো লিখতে হবে না ভাইয়া কষ্ট করে। আমি এক ক্লাসে একটা কথা বলি যে তুমি কতটুকু নোট করবা, কতটুকু তুমি নোট করবা না, এটাতে কিন্তু স্মার্টনেসের পরিচয় দিতে হবে। যে জিনিসটা ভাইয়া তুমি স্লাইড ক্লাসের পরে পেয়ে যাবা, তোমার অ্যাপের মধ্যে আপডেট করে দেওয়া হবে, সেই জিনিসটা তুমি কেন লাইন বাই লাইন তুলবা? এই বোকামি তো তুমি করবা না। তুমি কোন জিনিসটা জাস্ট নোট করবা? যে জিনিসটা ভাইয়া এখানে নতুন করে লিখে দিচ্ছে, হয়তো একটা নতুন উদাহরণ দিয়েছে, তখন ওটা তুমি জাস্ট নোট করতে পারো। বাট পুরোটাকে তুমি তুলবা, এই স্লাইড তো তুমি পেয়ে যাবা, তাহলে তুমি নোট কেন করবা ভাইয়া? ফুয়াদ লিখেছে ভাইয়া ইংলিশ কোন গ্রামার বই ভালো? আমি তোমাদেরকে ইংলিশ গ্রামার কোনো বই কিনতে মানা করব। আমরা তোমাদেরকে একটা প্র্যাকটিস বুক দিব, এবং প্র্যাকটিস বুক দেওয়া হয়, তোমরা জানো যারা ক্লাস 9-এও আমাদের সাথে ছিলা। প্র্যাকটিস বুকটা এনাফ। পাশাপাশি তোমাদের যখন মডেল টেস্ট বই বের হবে টেস্ট পরীক্ষার পরে, তোমরা মডেল টেস্ট বই কিনবা, ঠিক আছে? নতুন করে আর কোনো গ্রামার বই কেনার দরকার নাই। যদি একদমই গ্রামার বই তুমি কিনতে চাও, তুমি রেমন্ড মার্টিনের মানে অরিজিনাল গ্রামার বই কিনতে পারো। হ্যাঁ, প্র্যাকটিস বুক অবশ্যই দেওয়া হবে, প্রত্যেকটা অধ্যায়ে আমরা আপলোড করে দিব। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে একটি সাধারণ বিবৃতি দেয়, কিন্তু এটা দ্বারা আমরা আবেগ বা উত্তেজনা প্রকাশ করি বা বিস্ময় প্রকাশ করি। যেমন ধরো, হাউ পিসফুল দ্য সিনারিও ইজ, যেমন সিনারিওটা কতই না সুন্দর। ইফ আই হ্যাড সো মাচ মানি, যদি আমার অনেক টাকা থাকতো। বা আমি বললাম যে ধরো, হোয়াট এ গুড টিচার, হোয়াট এ গুড টিচার, হোয়াট এ গুড টিচার শাওন ভাই ইজ। দেখো আমি কিন্তু বিস্ময় প্রকাশ করলাম যে শাওন ভাই কতই না ভালো শিক্ষক। বা বললাম হাউ গুড সৌরভ ভাই ইজ। এই যে আমি বিস্ময় প্রকাশ করলাম, তখন সেটাকে আমরা বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। শাওন ভাই অবশ্যই ক্লাস নিবে সামি। ওকে, দেখো তোমাদের প্রিয় রায়হান ভাইকে দেখা যাচ্ছে প্রথম ইয়েকে। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স, রুল যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আমি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রুলস গুলো তোমাদেরকে বলে দিব। মোস্ট ইম্পর্টেন্ট রুলস গুলো আমি তোমাদেরকে একদম ধরে 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 বলে দিব। সো এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ রুলস। একটা সেন্টেন্স যদি অনলি বা অ্যালোন থাকে, মেয়ারলি সাধারণত থাকে না, অনলি বা অ্যালোন দিয়ে শুরু হয়, খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা জানো। তারপরও যারা জানো না তারা মুখস্থ করে ফেলো, আর যারা অলরেডি একবার পড়ছো তারা মাথার মধ্যে ভালো করে মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ, আত্মস্থ যা করার করে নিতে হবে। হ্যাঁ, সো দেখো রায়হান ভাইয়ের অনেক সুন্দর একটা ছবি দিচ্ছি না, তোমরা ক্লাসের পর রায়হান ভাইয়ের ছবিটা পোস্ট আপলোড করো, তাহলে রায়হান ভাই কিন্তু অনেক ভালো লাগবে। আচ্ছা, তাহলে অনলি যদি একটা সেন্টেন্সে থাকে, আমরা ব্যক্তির ক্ষেত্রে নান বাট ব্যবহার করব। ব্যক্তির ক্ষেত্রে কি ব্যবহার করব? নান বাট। বস্তুর ক্ষেত্রে কি ব্যবহার করব? নাথিং বাট। আর যদি সংখ্যা মানে নরমালি বয়স থাকে, বয়স, সেক্ষেত্রে আমরা নট মোর দ্যান বা
নট লেস দেন ব্যবহার করব। ধরো আমি বললাম যে রায়হান ভাইয়া ইজ অনলি 39, রায়হান ভাইয়ের বয়স মাত্র 39 বছর। এটা শুনে রায়হান ভাই কি বলতেছে দেখো, ইয়া আল্লাহ। তাহলে রায়হান ভাইয়া ইজ নট মোর দেন 39, রায়হান ভাইয়ের বয়স বেশি না, এনাম ভাইয়ের চেয়ে 1 বছর কম। তাহলে রায়হান ভাইয়া ইজ অনলি 39। তো অনলি যেহেতু একটা ব্যক্তিকে আমি বলছি, রায়হানকে বলছি, তাহলে নট মোর দেন বা নট লেস দেন আমি বলতে পারি। ঠিক আছে? ওকে। প্র্যাকটিস বুক যদি না দেয় তোমাদের জন্য আমি একটা ওপেন ইয়ে করে দিলাম। আমাদের ইংলিশ টিমে 2 জন, তোমাদের সবকিছু দেখার জন্য 2 জন ভাইয়া আছে। তোমাদের এই যে স্লাইড বানানো, তোমাদের প্রত্যেকটা প্র্যাকটিস বুক, মডেল টেস্ট। একটা ভাই হচ্ছে রকিবুল ভাইয়া, রকিবুল ভাইয়া। তোমরা তোমাদের যে গ্রুপ আছে রকিবুল হাসান দেওয়ান লিখে সার্চ দিবা, তাইলে হচ্ছে রকিবুল ভাইয়াকে পেয়ে যাবা। আর হচ্ছে তোমাদের তালহা ভাইয়া, এই 2 জনকে মেনশন দিবা। ক্লাসের পর যদি কোনো কিছু তোমাদের বুঝতে সমস্যা হয়, কোনো কিছু প্র্যাকটিস বুক আপলোডে সমস্যা হয়, এনিথিং তাদেরকে রিচ আউট করবা। যে কোনো সময় তুমি মেনশন দিয়ে রাখবা, তারা ফ্রি হয়ে অবশ্যই তোমাকে রিপ্লাই দিবে। যদি রিপ্লাই না দেয় আমাকে জানাবা। সো অনলি আল্লাহ ক্যান হেল্প আস, আমরা কি করব? নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। হি হ্যাজ অনলি আ বল, তাহলে আমরা ওখানে কি করব? তোমাদের 2টা গ্রুপ আছে। তোমাদের ফেসবুক গ্রুপ কয়টা? তোমাদের ফেসবুক গ্রুপ 2টা। চিনি না। আচ্ছা, গ্রুপের নাম হচ্ছে একজন লিখছে ভাই আপনি নিজেই রিপ্লাই দেন না। ভাইয়া আমি ক্লাস 6 থেকে শুরু করে তোমাদের অ্যাডমিশন পর্যন্ত ক্লাস নিই। তোমাদের প্রত্যেকদিন আমাদের 2 থেকে 3টা করে ব্যাচের সাথে ক্লাস থাকে। সেই ক্লাসের স্লাইড দেখা, সবকিছু করা, তোমাদের জন্য সব প্র্যাকটিস বুকের কাজ করার পরে আমরা খুব কম একটা সময় আমরা অনলাইনে থাকতে পারি। সো আমরা তোমাদের জন্য 2টা ডেডিকেটেড ভাইকে রাখছি। সো কখনো এক্সপেক্ট করবা না যে তুমি এনাম ভাইকে, সাউদ ভাইকে, রায়হান ভাইকে, সালমান ভাইকে, শাহিদিন ভাইকে মেসেজ দিয়ে তুমি সাথে সাথে রিপ্লাই পাবা, কারণ আমরা খুব কম রিপ্লাই দেওয়ার আসলে সময়টা পাই। ঠিক আছে ভাইয়া? সো হি হ্যাজ অনলি আ বল, তাহলে বল তো একটা বস্তু, তাহলে হি হ্যাজ নাথিং বাট এ বল, তার একটাই মাত্র বল আছে। হি হ্যাজ নাথিং বাট এ বল। হি হ্যাজ অনলি 10 টাকা, তাহলে কি হবে বলো তো? হি হ্যাজ অনলি 10 টাকা, হি হ্যাজ নট মোর দেন 10 টাকা, হি হ্যাজ নট মোর দেন 10 টাকা। সবাই বুঝতে পারছে কিনা জানাই। রুল নাম্বার 2, আমি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই রুলটা আমি দিয়ে দিলাম 3 স্টার রুল। 3 স্টার, আমি 3 স্টার দিব। 3 স্টার, 2 স্টার, 1 স্টার। আর যেটাতে স্টার দিব না মনে করবো এটা একটু কম গুরুত্বপূর্ণ রুল। একটু চালাক না হলে দুনিয়াতে টেকা কিন্তু কঠিন। মনে করবা এই ক্লাস একই সাথে তোমাদের সাজেশনস ক্লাস। মনে রাখবা তোমাদের যখন এসএসসি পরীক্ষার আগের সময়টা আসে তখন আমরা লক্ষ্য জিপিএ 5 নামে একটা কোর্স লঞ্চ করি, এলজিপিএ আমরা বলি শিক্ষা থেকে। তো এবার আমি এসএসসি 25 এর ক্লাস নিছি কিছুদিন আগে, যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে ওদের আমাদের একটা ব্যাচ আছে। তো ওইখানে ওদেরকে আমার এই রুলস গুলা পড়াতে হয়েছে। তোমরাই আমাকে বলো এই রুলস গুলা কি ওদেরকে আমার এখন পড়ানোর দরকার আছে? এখন তো ওদের শুধু প্র্যাকটিসের সময়। তো ভাইয়া তোমাদের যখন লক্ষ্য জিপি আসবে তখন যেন তোমাদের এগুলা পড়তে না হয়, এখনই যেন এগুলা তোমাদের মুখস্থ হয়ে যায়। ওকে? আচ্ছা, রুল নাম্বার 2, মাস্ট বা হ্যাভ টু বা হ্যাজ টু। একটা সেন্টেন্সে যদি মাস্ট থাকে, হ্যাভ টু থাকে বা হ্যাজ টু থাকে। হ্যাভ টু থাকে হচ্ছে ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসনের ক্ষেত্রে, আর হ্যাজ টু থাকে হচ্ছে থার্ড পারসনের ক্ষেত্রে, তাই না? এই মাস্ট, হ্যাভ টু বা হ্যাজ টু মানে কোনো কিছু অবশ্যই করতে হবে। কি করতে হবে? অবশ্যই করতে হবে। তো সেক্ষেত্রে আমরা 2টা জিনিস ব্যবহার করতে পারি, হয় ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। ক্যান নট বাট যদি ব্যবহার করি তাহলে মূল ভার্বের বেস ফর্ম ব্যবহার করব, আর ক্যান নট হেল্প হইলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। কি করব? ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। তাহলে উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস কি হবে বলো? সবাই কমেন্টস করে আমাকে জানাও। উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, এটার আনসার কি হবে? এটার আনসার কি হবে? উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস। শাবাশ। উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস। অথবা উই ক্যান নট হেল্প ওবেইং আওয়ার প্যারেন্টস। হেল্প থাকলে ভার্ব প্লাস আইএনজি, আর ক্যান নট বাট থাকলে ভার্বের বেস ফর্ম। বুঝতে পারছি সবাই? এই রুলসটা হচ্ছে 2 স্টার।
এই রুলসটা হচ্ছে টু স্টার। বস আমার পানির বোতলটা একটু দিয়ে যেতে বলে। এটা হচ্ছে টু স্টার রুলস। ভাইয়ারা তোমাদেরকে কিন্তু বলতেছি যে এই রুলস গুলা কিন্তু আমি দাগাই দিচ্ছি, তো এটা একটা সাজেশন ক্লাস হিসেবে নিতে পারো। হ্যাঁ, যে বইয়ের মধ্যে তো 50টা রুলস আছে, 40টা রুলস আছে, সাদমান ভাইয়ের মধ্যে 20টা রুলস গুরুত্বপূর্ণ বলছে, এবং আমি তোমাকে চ্যালেঞ্জ করব সেই রুলস গুলাই ঘুরে ফিরে পরীক্ষায় আসবে। ঠিক আছে, ওকে। বোথ ডট ডট এন্ড যদি থাকে, বোথ ডট ডট এন্ড, বোথ ডট ডট এন্ড মানে হচ্ছে দুইটা একই সাথে, সেখানে আমরা নট অনলি অথবা বাট অলসো ব্যবহার করব। এটাও টু স্টার, এটাও টু স্টার রুলস। তাহলে বোথ দোলন এন্ড দোলা ওয়ার এক্সাইটেড, দোলা এবং দোলন দুজনাই উত্তেজিত হয়ে পড়লো। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? নট অনলি দোলন বাট অলসো দোলা ওয়ার এক্সাইটেড, নট অনলি দোলন বাট অলসো দোলা। তোমাদেরকে কিন্তু একটু দ্রুত আমার সাথে একটু ফাস্ট যাইতে হবে, কারণ নাইলে ভয়েসের সময় কিন্তু আমরা কম পাবো। ঠিক আছে, আর যেহেতু ক্লাস অনেক রাতে, চাইলে আমরা কিন্তু ক্লাস 11:30টার মতো নিতে পারবো না, কারণ এখন শীতের দিনের রাত 11টা মানে কিন্তু গরমের দিনের রাত 1টা। তো তোমরা নিশ্চয়ই রাত 1টার মতো ক্লাস করবা না। ঠিক আছে, বা একটা ইফেক্টিভ ক্লাস হলে আমার মনে হয় সেটা 1.5 ঘন্টায় যথেষ্ট, কিন্তু তোমাদের আমাকে কোঅপারেট করতে হবে। জান্নাতুল ফেরদৌস লিখছে, আমি চেষ্টা করে যাচ্ছি যেন সাদমান ভাইয়ের মতো ইংরেজিতে পারদর্শী হতে পারি। অবশ্যই পারবা। সাদমান ভাই যখন জান্নাতুল ফেরদৌসের সমান ছিল তখন সাদমান ভাই এত ইংরেজি পারতো না। সাদমান ভাই পড়াইতে পড়াইতে শিখছে। আমি গত 7 বছর ধরে পড়াচ্ছি, পড়াইতে পড়াইতে আমি অনেক রুলস মুখস্থ হয়ে গেছে আমার। সো তোমারও একদিন হবে। সো সবাই এই কোশ্চেনটার আনসার দাও, সবাই কমেন্টে আনসার দিবা, পোলে আনসার করার দরকার নেই, কারণ পোল করতে গেলে টাইম নষ্ট হবে, আমাদের সময় অনেক মূল্যবান। উই মাস্ট ফিনিশ আওয়ার হোমওয়ার্ক, তাহলে মাস্ট আছে, মাস্ট থাকলে একটু আগে পড়ে আসলাম, কি ব্যবহার করব? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। তাহলে কোনটা হবে বলতো? এ বি সি অর ডি? দ্রুত কোনটা হবে? দ্রুত জানাও, দ্রুত জানাও। সবাই লিখছে সি, সবাই লিখছে সি। একজন আবার সি লিখতে গিয়ে ওর কিবোর্ডও ঠিক করে নাই, উত্তেজনায় ও চ লিখে ফেলছে, কারণ ও হচ্ছে কিবোর্ড বাংলা দেওয়া আছে, সে একটু লক্ষ্য রাখবো। ঠিক আছে, সো উই ক্যান নট বাট ফিনিশ আওয়ার হোমওয়ার্ক। আর ক্যান নট হেল্প হলে এটা হচ্ছে ফিনিশিং হইতো, এটা ফিনিশিং হয়নি জন্য ভুল। ক্যান নট বাটের সাথে কখনো ফিনিশিং হয় না, ক্যান নট বাটের সাথে ফিনিশ হয়। তাহলে শুধুমাত্র সি নাম্বারটাতেই সঠিক ফর্মটা দেওয়া আছে, সো সি হবে। একজন লিখছে ডি নাম্বার, ডি নাম্বার কিভাবে হয়? ক্যান নট হেল্পের পর কি ভি3 হয়? ভি3 তো কখনোই হয় না, সো সি নাম্বার, সি নাম্বার আনসার। চলে যাচ্ছি পরের রুলসে। ওয়াও, আমাদের কি সুন্দর, আমাদের মেডিকেলের জেম অন্তর ভাইয়ের কি সুন্দর একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। ছোটবেলায় অন্তর ভাই দেখো কি সুন্দর অবিডিয়েন্ট এবং জেন্টাল ছিল। সো এন্ড দ্বারা যদি দুইটা শব্দ যুক্ত হয়, কি হয়? এন্ড দ্বারা যদি দুইটা শব্দ যুক্ত হয়, তাহলে আমরা সেখানে নট অনলি বাট অলসো যুক্ত করব। যেমন আমরা বলছি হি ওয়াজ অবিডিয়েন্ট অ্যান্ড জেন্টাল, মানে ধরো এই যে অন্তর ভাইয়া হচ্ছে একই সঙ্গে অবিডিয়েন্ট মানে বাধ্য, অবিডিয়েন্ট মানে কি? বাধ্য, আর জেন্টাল মানে ভদ্র। অন্তর ভাইয়াকে তো দেখেই বোঝা যায় যে ভাইয়া অনেক এখনই অনেক ভদ্র মানুষ, তাহলে আরো যখন বাচ্চা ছিল আরো অনেক ভদ্র মানুষ ছিল। তাহলে অন্তর ভাইয়ের আমরা দুইটা গুণ দেখছি, তাহলে আমরা বলবো হি ওয়াজ নট অনলি অবিডিয়েন্ট বাট অলসো জেন্টাল, হি ওয়াজ নট অনলি অবিডিয়েন্ট বাট অলসো জেন্টাল। এইটা হচ্ছে 1 স্টার, 1 স্টার। ছোটবেলায় গো ফুটে গেছে একজন, এটা কিন্তু একটা ভালো কোয়েশ্চেন করছো, যে ছোটবেলায় অন্তর ভাইয়ের গো ফুটলো কিভাবে। এটা আসলে একটু চিন্তার বিষয়। এটা বায়োলজির লোক তো আসলে বায়োলজিক্যাল কোনো এক্সপেরিমেন্ট করতে গিয়ে এটা ঘটে থাকতে পারে। তবে আমি অন্তর ভাইকে যতদিন ধরে চিনি ততদিন ধরে তার গোফি দেখতেছি। এখন আবার আমাকে বললো না যে আমি অন্তর ভাইকে কয় বছর ধরে চিনি। ঠিক আছে, আচ্ছা এটা তোমরা তোমাদের তৌহিদ শাওন ভাইকে জিজ্ঞেস করো যে অন্তর ভাইয়ের গোফ আসলে কবে থেকে আছে। এটা একটা গবেষণার বিষয় হতে পারে, বা সাইদ ভাইকে জিজ্ঞেস করতে পারো, সবচেয়ে ভালো আনসার দিতে পারবে আমাদের আইসিটির বিজ্ঞানী সাইদ ভাই। ওকে, এভরিওয়ান, এভরিবডি, এভরি পারসন, অর্থাৎ এভরি যুক্ত কিছু যদি থাকে সেক্ষেত্রে আমরা দেয়ার ইজ নো ব্যবহার করি, দেয়ার ইজ নো। আচ্ছা, এইটা কিন্তু 3 স্টার রুলস, এটা কিন্তু 3 স্টার রুলস, খুবই গুরুত্বপূর্ণ রুলস। এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে হবে দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, অথবা there is no mother who does not love her child, এটাও কিন্তু করা যায়। there is no mother, or there is no mother who does not এর পরে বেস ফর্ম হয় love her child,
সবাইকে বুঝতে পারছো এটা? এভরি থাকলে দুই ধরনের হয়, একটা হচ্ছে দেয়ার ইজ নো প্লাস ওই ওয়ার্ডটা, যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, মানে দেয়ার ইজ নো প্লাস বাট, অথবা দেয়ার ইজ নো প্লাস হু প্লাস ডু নট বা ডাজ নট, ডু নট বা ডাজ নট। প্রথমটা দিয়ে করাটাই বেটার, ভুল কম হয়, ঠিক আছে? আবু নাইম লিখছে ভাই এত দ্রুত লেখেন কিভাবে? কারণ আমি তো সারাদিন লিখি, আমার কাজই লিখা, পড়ানো এবং লিখাই তো আমার কাজ, তো এই জন্য লিখতে লিখতে দ্রুত হয়ে গেছে। ওকে, পরেরটা, যারা বুঝতে একটু একটু করে সমস্যা হচ্ছে, একটু মনে হচ্ছে আর একটু আস্তে বুঝালে ভালো হইতো, ভাইয়া একটা জিনিস লক্ষ্য রাখবা। আব্দুল মুনিম লিখছে স্থান থাকলে নাও হয় আর বাট হবে, ইয়েস নাও হয় আর বাট হবে ভাইয়া। এই ক্লাসটা 1.5 ঘন্টা আমাকে অনেকগুলো টপিক শেষ করতে হবে এবং এগুলা খুবই বেসিক জিনিস, তারপরে তোমার একটু ধরতে সমস্যা হচ্ছে মানে তোমার হাতে কিন্তু স্কোপ আছে, তুমি ক্লাসটা আবার চাইলে দেখতে পারবো রেকর্ডেড। সো পরে ক্লাসটা আরেকবার দেখে নিবা, দেখবা বেসিকটা অনেক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? একজন লিখছে আপনি বাম হাত দিয়ে লেখেন কিভাবে? তুমি যেভাবে ডান হাত দিয়ে লিখো আমি সেভাবেই বাম হাত দিয়ে লিখি, কোনো ম্যাজিক না এখানে। ওকে, এইটা খুবই ইম্পর্টেন্ট রুল, এটা 2 স্টার। অ্যাজ সুন অ্যাজ যদি থাকে সেক্ষেত্রে আমরা নো সুনার হ্যাড ব্যবহার করব, আর নো সুনার হ্যাড থাকা মানে V3 ফর্ম, নো সুনার হ্যাড দেন থাকা মানে কি প্লাস ভার্বের V3 ফর্ম, ভার্বের V3 ফর্ম। থ্যাংক ইউ দাদা। ভার্বের কি ফর্ম হবে? ভার্বের V3 ফর্ম হবে। তাহলে হ্যাঁ, অনেকে আনসার দিয়ে ফেলছে, অয়ন, মুমতাহিনা, রাফসান, নো মাদার হেডস আর চাইল্ডও হবে। ইয়েস রাফসান, নো মাদার হেডস আর চাইল্ডও কিন্তু হবে, ওইটাও হবে। অ্যাটাচড মানে সংযুক্ত, রেদওয়ানুল একবার লিখলেই হতো, ওটা 10 বার বলার কিন্তু দরকার নেই, একই কথা আবার একটু আগেই বলে দিছি। তাহলে অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ, তাহলে নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ, নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। দেখো থিফটা এই যে দৌড়ে, থিফটা দৌড়ে কিন্তু চলে যাচ্ছে। ওকে, এরপর খুবই গুরুত্বপূর্ণ রুলস, খুবই গুরুত্বপূর্ণ রুলস, এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ রুলস। দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে, মনে রাখবা দা প্লাস ইএসটি থাকা মানে সেটা সুপারলেটিভ ডিগ্রি। শর্টকাট, দা প্লাস ইএসটি মানে সেটা কি ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। এরকম যদি থাকে সেটাকে পজিটিভ ডিগ্রি করতে গেলে নো আদার করতে হয়। কি করতে হয়? নো আদার দিয়ে শুরু করতে হয়। তাহলে ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, তাহলে এটা কি হবে বলতো? নো আদার দিয়ে শুরু করবা, নো আদার সিটি ইন বাংলাদেশ, তারপরে ইজ অ্যাজ বা সো বিগ, পজিটিভ ফর্ম অ্যাজ ঢাকা। তাহলে নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ সো অথবা অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। সাব্বাস সাব্বাস। নো আদারের পরে সবসময় কিন্তু ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়, মনে রাখবা। নো আদারের পরে কি হয়? সবসময় ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়। আর ভেরি ফিউ এর পরে সবসময় ভার্বের প্লুরাল ফর্ম হয়। কি হয়? ভার্বের প্লুরাল ফর্ম হয়। তাহলে নো আদার সিটি ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা ইন বাংলাদেশ, অথবা নো আদার সিটি, এই ইন বাংলাদেশটা কিন্তু এই সিটির পরে দিলেও কিন্তু হইতো, নো আদার সিটি ইন বাংলাদেশ, ওটা দিলে আরো বেটার। পুরাটাকে এই নো আদার করার পরে এই পুরাটাকে একসাথে লিখতে হয়, নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ সো বিগ বা অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। ওকে, তাহলে এইটার অ্যাফার্মেটিভ কি হবে? অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার entered the classroom the students became silent। এটাই তো সাধারণত হয়, তাই না? দেখা যায় যে স্যার ক্লাসে আসার আগে তোমরা অনেক কিচিরমিচির করো স্কুলে, বাট স্যার আসা মাত্র কিন্তু সব একদম, বিশেষ করে স্যার যদি একটু রাগী হয়, সব কিন্তু একদম কবর হয়ে যায় ক্লাসরুম। হ্যাঁ রনক ইসলাম, তোমার কমেন্ট আসে, কমেন্ট যদি তুমি নেট যদি তোমার ফোনে থাকে কমেন্ট কেন আসবে না? সবাই লিখতেছে এ, অনেকে লিখছে বি, দেখা যাক। খাদিজা, মুমিন শেখ, তাহমিদ, রাফিয়া, তানহা, রাতুল, হুমায়রা, জারা, রাখি, সবাই লিখছে বি। নিশাত, তোমার আসলে হাজার হাজার স্টুডেন্ট, কয়জনের কমেন্ট পড়বো? সো বি হবে আনসার। সবাই যেহেতু বি বলছো, ইংরেজিতে যেহেতু বলছেন তাহলে ঠিকই বলেছেন, তাই না?
তাহলে নো সুনার হ্যাড অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড হয়। তাহলে নো সুনারের সাথে যদি হ্যাড আছে, হ্যাড মানে সবসময় তারপরে V3 ফর্ম হয় ভার্বের। দেখো নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম, আর নো সুনার হ্যাড এর পরে সবসময় একটা দেন হয়। বলো তো নো সুনার হ্যাড এর পরে দেন হয় আর স্কার্সলি হ্যাড এর পরে কি হয়? স্কার্সলি হ্যাড এর পরে কি হয় দেখি কে পারে। নো সুনার হ্যাড এর পরে দেন, তাহলে স্কার্সলি হ্যাড এর পরে কি হয়? নো সুনার হ্যাড এর পরে খেয়াল করো দেন হচ্ছে, তাহলে স্কার্সলি হ্যাড এর পরে হোয়েন হয়। সাব্বাস, স্কার্সলি হ্যাড এর পরে সবসময় হোয়েন হয়, এটা মনে রাখবা। নো সুনার হ্যাড এর পরে দেন আর স্কার্সলি হ্যাড এর পরে হোয়েন। ওকে, প্রতিশব্দ, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা এখান থেকে অনেক প্রশ্ন আসে, এটা 1 স্টার। প্রতিশব্দ নট যুক্ত করে বিপরীত শব্দ হবে। প্রতিশব্দ মানে হচ্ছে সিনোনিম। প্রতিশব্দ মানে কি? সিনোনিম। আসলে এটার উচ্চারণ কিন্তু সাইনোনিমস। হ্যাঁ, আমরা যদি এক্সাক্ট উচ্চারণটা করি সাইনোনিমস। তো যাই হোক, আমরা উচ্চারণের ক্লাস করছি না। তাহলে আই শ্যাল রিমেম্বার ইউ, তাহলে শ্যালের সাথে আগে নট যুক্ত করতে হবে, তাহলে শ্যাল নট। তাহলে রিমেম্বারের অ্যান্টোনিম কি? প্রতিশব্দ মানে সিনোনিম না, সরি অ্যান্টোনিম, আমি ভুল বলছি, অ্যান্টোনিম। সমার্থক শব্দ মানে সিনোনিম, তাহলে অ্যান্টোনিম। আই শ্যাল নট ফরগেট ইউ, রিমেম্বারের জায়গায় কি বসাবো? ফরগেট। তাহলে আই শ্যাল রিমেম্বার ইউ, আই শ্যাল নট ফরগেট ইউ, আই শ্যাল নট ফরগেট ইউ। ওকে, এরপর অলওয়েজ এর স্থানে সবসময় আমরা নেভার বসাবো, এটা ওয়ার্ড স্টার। যেমন ধরো আছে রাভেন অলওয়েজ অ্যাটেন্ডস দ্য ক্লাস। রাভেন ধরো কোনো মানুষের নাম, তাহলে অ্যাটেন্ডস এর অ্যান্টোনিম বসাতে হবে। অ্যাটেন্ডস এর অ্যান্টোনিম কি? মিসেস। এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাভেন একটা মানুষের নাম, এজন্য হয়েছে অ্যাটেন্ডস, তাহলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিতে হবে মিসেস। তাহলে রাভেন নেভার মিসেস দ্য ক্লাস, একজন লিখছে রাভেন নেভার অ্যাটেন্ডস দ্য ক্লাস। আরে ভাই, বলতেছে রাভেন সবসময় ক্লাসে উপস্থিত থাকে, আর তুমি বলতেছো সবসময় উপস্থিত থাকে না, সো এখানে মিসেস হবে। অ্যাটেন্ডস এর অ্যান্টোনিম বসছে ভাইয়া, অ্যাটেন্ডস এর অ্যান্টোনিম হচ্ছে মিসেস। ওকে, নেভার মিসেস দ্য ক্লাস। খুবই গুরুত্বপূর্ণ রুলস, এটা 3 স্টার। টু ডট ডট টু এর রুলস, এখানে আমি এখন তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব। আমরা বলি না টু ডট ডট টু, এই যে ডট ডট এর মাঝখানে সবসময় কি বসে বলতো? এই টু ডট ডট টু এর মাঝখানে কোন পার্টস অফ স্পিচ বসে? কোন পার্টস অফ স্পিচ বসে? টু ডট ডট টু এর মাঝখানে কোন পার্টস অফ স্পিচ বসে? কমেন্টস করে জানাও। হ্যাঁ, অ্যাবসেন্ট অ্যাবসেন্ট দিলেও হবে। অ্যাডজেক্টিভ বসে। সাব্বাস সাব্বাস, যারা অ্যাডজেক্টিভ লিখছো তারা বুঝতে পারছো। মনে রাখবা টু ডট ডট টু আর সো ডট ডট দ্যাট, এদের মাঝখানে সব সময় অ্যাডজেক্টিভ বসে। যেমন আমরা বলি না হি ইজ টু উইক টু ওয়াক, খেয়াল করো টু ডট ডট টু এর মাঝখানে ভাইয়ারা যে উইক শব্দটা বসছে, উইক মানে কি? দুর্বল। দুর্বল মানে দোষ গুণ অবস্থা, সে দুর্বল, এটা তার অবস্থা, তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ। আবার আমি বললাম যে হি ইজ টু ডাম্ব, এই কিছু না বুঝলে টিচার অনেক সময় বলে না যে তুই এত গাধা, এতই গর্ধ, বোঝোসি না তুই, তাহলে হি ইজ টু ডাম্ব টু, যদি ভাবে বলা উচিতই না, হি ইজ টু ডাম্ব টু আন্ডারস্ট্যান্ড দিস, সে এতই নির্বোধ যে এটা বুঝতেই পারে না। আমাদের অনেক সময় এরকম ফ্রেন্ড সার্কেল, একটা বন্ধু থাকে না যে তুমি একটা জোকস বলছো, সবাই হাসছে, ও 2 মিনিট পর ওটা বুঝতে পারছে, বোঝার পরে দেখবা হো হো করে হাসতেছে, এদিকে সবার হাসাটা কিন্তু শেষ। তাহলে এই দেখো টু ডট ডট টু এর মাঝখানে এই যে ডাম বসলো, ডামটাও অ্যাডজেক্টিভ। তাহলে সবাই বুঝতে পারছো কিনা? সবাই বুঝতে পারছো কিনা? তাহলে টু ডট ডট টু যদি থাকে সেখানে আমরা সবসময় সো ডট ডট দ্যাট বসাবো, আর যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান নট বসাবো, আর পাস্ট হলে কুড নট বসাবো। যেমন দেখো অনেক উইক, এই যে হাঁটতেই পারতেছে না, তাহলে হি ইজ টু উইক টু ওয়াক। ধরো রবিন ভাই এরকম করে আস্তে 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 হাঁটতেছে, তখন আমরা বলতেছি যে রবিন ভাই ইজ টু উইক টু ওয়াক, ভাই ডায়রিয়া হইছে, ভাই দুর্বল। তাহলে রবিন ভাই সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক,
এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে রবিন ভাই ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। একজন লিখছে স্যার আমাদের গ্রুপটা কোথায় পাবো? তোমাদের যে এসএসসি 26 এর পেইড গ্রুপ, এই গ্রুপে কে কে এখনো অ্যাড নাই? ডাম্প মানে হচ্ছে নির্বোধ, ডাম্প মানে হচ্ছে নির্বোধ। কে কে অ্যাড নাই আমাকে জানাও, তোমাদের আমি কমেন্টের মধ্যে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিতে বলবো রবিন ভাইকে। গ্রুপের লিঙ্কটা দিয়ে দিলে তোমাদের হচ্ছে তোমরা ওখানে সবাই জয়েন রিকোয়েস্ট দিও, ঠিক আছে? আর তোমাদের প্র্যাকটিস বুক তাসফিয়া তোমাদের হচ্ছে অ্যাপের মধ্যে আপলোড হয়ে যায়, অ্যাপের মধ্যে আপলোড হয়ে যায়, অ্যাপের মধ্যেই খুঁজে পাবা। যারা যারা অ্যাড নাই আমি রিকোয়েস্ট দিয়ে দিব, সবাই অ্যাড দিবা। আমাকে একটা কথা দিতে হবে, আজকে ক্লাসের পর কিন্তু লিখতে হবে যে অনেক সেরা একটা ক্লাস হয়েছে, 100 ক্লাস। ক্লাস অবশ্যই 100 হবে, তারপরে তোমরা লিখবা, ঠিক আছে? আচ্ছা, অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে নট লেস দ্যান বসে, এটা 2 স্টার। এটা গুরুত্বপূর্ণ রুলস এবং কঠিন রুলস। এই রুলসটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, কারণ এই রুলসটা তুমি ভুলে যাবা। আমি নিজেই ভুলে যাইতাম তোমাদের সমান যখন ছিলাম, এবং ইন্টারমিডিয়েটেও এই রুলসটা আছে। আমি আমার ইন্টারমিডিয়েট স্টুডেন্টদেরকেও দেখি, তারাও এই রুলসটা ভুলে যায়। তারাও কি করে, এই রুলসটা ভুলে যায়। তো তোমরা যেন এটা ভুলে না যাও, এই জন্য আমি তোমাদেরকে বলে দিলাম যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা রুলস। তাহলে অ্যাজ ডট ডট অ্যাজ যদি থাকে, খেয়াল করো অ্যাজ ডট ডট অ্যাজ এর মাঝখানেও সবসময় অ্যাডজেক্টিভই কিন্তু বসে। এই যে সিমি ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রিমি, এই সেন্টেন্সটার বাংলা করলে কি হয় বলতো? সিমি, সিমি একটু মনোযোগ দাও, সিমি রিমির মতোই বুদ্ধিমান, এটা হয় না? সিমি রিমির মতোই বুদ্ধিমান, অর্থ এটা কিনা তোমরা আমাকে জানাও। সিমি রিমির মতো বুদ্ধিমান, এইটাই হয় কিনা? এই সেন্টেন্সটা যদি আমি বাংলা করি, সিমি ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রিমি, তার মানে কি সিমি রিমির মতোই বুদ্ধিমান। এই কথাটাকে রবিন ভাই ওদের হচ্ছে যে পেইড গ্রুপটা আছে এই কোয়ার্টারের, একটু কমেন্টে লিংকটা দিয়ে দিন ভাই, অনেকে অ্যাড নাই। আমি রবিন ভাইকে বলে দিচ্ছি, ভাইয়া হচ্ছে তোমরা তোমাদের কমেন্টে, সবাই তোমাদের কমেন্টে লিংক পেয়ে যাবে এখন। যারা যারা অ্যাড নাই ভাইয়ারা তোমরা ওখানে অ্যাড দিয়ে দিও। কেন অ্যাড দিবা ভাইয়া? কারণ হচ্ছে ওয়াইজ মানে বুদ্ধিমান, তো যাই হোক, কারণ হচ্ছে তোমাদের যে হোমওয়ার্ক বা যে কোনো সমস্যা তোমরা ওই গ্রুপে পোস্ট করবা। ধরো একটা ক্লাস অনেক ভালো হয়েছে, সেটা তুমি শিখবো জিতবোতে করতে পারো, যে ক্লাস করে অনেক ভালো লাগছে, বাট তুমি একটা হোমওয়ার্ক পোস্ট করবা, এটা তুমি শিখবো জিতবোতে করবা না। এটা তুমি তোমার দেখবা যে গ্রুপটার নাম এসএসসি 26 ক্লাস 10 কোয়ার্টার 3, এইটাই নাম হওয়ার কথা, Q3, তাই না? এরকমই নাম হওয়ার কথা, এসএসসি 26 ক্লাস 10 কোয়ার্টার 3। এই গ্রুপটাতে ভাইয়া তুমি তোমার হোমওয়ার্কটা সাবমিট করবা। করলে কি হবে, আমি এই যে রকিবুল ভাইয়ের নাম বললাম, তোমাদের তাল্লা ভাইয়ের নাম বললাম, তাদের জন্য খুঁজে পেতে সুবিধা হবে। আর শিখবো জিতবোতে প্রত্যেকদিন শিখতে কয়টা ক্লাস হয়? মিনিমাম 20টা করে ক্লাস হয়। এই 20টা ক্লাসের প্রচুর পরিমাণে পোস্ট যায়, এমনি অনেক পোস্ট যায়, ওগুলা তো তখন খুঁজে পাবে না, ঠিক আছে? গ্রুপের লিংক তোমাদের কমেন্টে দিচ্ছে, তুমি তোমার কমেন্টে পেয়ে যাবে। ওকে, তাহলে সিমি রিমির মতোই বুদ্ধিমান, এই কথাটাকে এভাবে বলা যায় কিনা যে রিমি সিমির চেয়ে বেশি বুদ্ধিমান নয়? এই দুটা কথা একই কিনা আমাকে জানাও। ধরো আমি বললাম যে সাইফ তৌহিদের মতো বুদ্ধিমান, সাইফ তৌহিদের মতো বুদ্ধিমান, এই কথাটাকে কি ঘুরায় এভাবে বলা যায় না যে তৌহিদ সাইফের চেয়ে বেশি বুদ্ধিমান নয়? একই তো কথা। সাইফ তৌহিদের মতো বুদ্ধিমান মানে কি? সাইফ ইকুয়াল টু তৌহিদ, তাই তো? তো এই দুইটা কথার অর্থ তো একই। সিমি রিমির মতো বুদ্ধিমান মানে এই দুইজন একই, আর এটা মানে কি কেউ কারো চেয়ে বেশি বুদ্ধিমান নয়। আমি তো একটা কথাই বললাম। তাইলে এইরকম সেন্টেন্স থাকলে আমরা এটাকে করব যে রিমি ওয়াজ, সেকেন্ড সাবজেক্টটাকে সামনে নিয়ে আসবা, সেকেন্ড সাবজেক্টটাকে সামনে আনবা। রিমি ওয়াজ নট লেস ওয়াইজ দেন সিমি, আগে ফার্স্ট সাবজেক্টটাকে লাস্টে আনবা। তাহলে আগে সেকেন্ড সাবজেক্টটাকে নিয়ে আসলাম, এটা হচ্ছে এই দেখো সেকেন্ড সাবজেক্ট, তারপরে ভার্ব বসাইলাম, এটা হচ্ছে ভার্ব, তারপরে একটা নট যুক্ত করলাম, তারপরে একটা লেস যুক্ত করলাম, তারপরে অ্যাডজেক্টিভ দিলাম, তারপরে দেন দিলাম, তারপরে ফার্স্ট সাবজেক্ট দিলাম। সবাই বুঝতে পারছো কিনা কমেন্টসে জানাও, সবাই বুঝতে পারছো কিনা, আমি একটু কমেন্টস গুলো দেখবো ভাইয়া। সবাই
কমেন্টস গুলা দেখতে মানে এটা এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টস করে জানাও। আচ্ছা, যদি সেটাই বোঝো, 1 মিনিট ভাই, আমি 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি। তাহলে তোমরা এই সেন্টেন্সটা করো। ধরো আমি বললাম যে তৌহিদ, তোমাদের যে তৌহিদ ভাইয়া, তৌহিদ ওয়াজ অ্যাজ, কি বলবো, মেরিটোরিয়াস অ্যাজ রায়হান। ধরো তৌহিদ রায়হানের মতোই বুদ্ধিমান। তাহলে এই সেন্টেন্সটাকে সবাই কি করো দেখি, করতে পারো কিনা, করতে পারো কিনা। কারিমা লিখছে ভাইয়া আমাদের এখানে ওয়াজ মাহফিল হচ্ছে। শিখতেও তো ওয়াজ মাহফিল হচ্ছে, এই যে আমি প্রধান বক্তা, আমি তো ওয়াজ মাহফিলে বক্তব্য দিচ্ছি, ইংলিশ ক্লাস নিচ্ছি, ইংলিশ ওয়াজ। তোমাদের এলাকায় বাংলায় ওয়াজ করতেছে, আর আমি কি সেই ওয়াজ করতেছি? ইংলিশে ওয়াজ করতেছি। কিন্তু দেখি সবাই কমেন্টস করবা, সবাই। একজন লিখছে ট্যাগ কোয়েশ্চেন পড়াবেন না। ভাইরে ট্যাগ কোয়েশ্চেন তো ট্রান্সফরমেশন মধ্যে পড়ে না ভাই। সবাই কমেন্টস করছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবাই কমেন্ট করো, সবাই। তারপরে যারা বুঝুনি তাদেরকে আমি বুঝাই দিব, কোনো সমস্যা নাই। ভাই আমি তো এসএসসি 26 Q1 এ আছি। এটাই মনে হয় Q1 তাইলে। আমি লিংক দিয়ে দিচ্ছি। আমি একটা হোয়াটসঅ্যাপে নক দেন ভাই। হ্যাঁ, রায়হানের ক্যাপিটালটা বড় হাতের হবে ভাই, আমার অনেক ভুল হয়ে গেছে, ওটা ইয়ে করা লাগতো। আচ্ছা, তাহলে আমি বলছিলাম সেকেন্ড সাবজেক্টটাকে সামনে আনবা। রায়হান ওয়াজ নট, একটা নট যুক্ত করতে হবে। লেস মানে রায়হানও কম না, কি কম না, এই অ্যাডজেক্টিভটাকে নিয়ে আসতে হবে। মেরিটোরিয়াস দেন ওই ফার্স্ট সাবজেক্টটাকে লাস্টে নিয়ে আসবা। সবাই 100 বুঝতে পারছে কিনা কমেন্টসে জানাই যে ভাই এই রুলস আমাদের 100 ক্লিয়ার, আর জীবনে কোনোদিন ভুল হবে না, এই রুলস আমরা পড়াইতে পারবো। সবাই বুঝতে পারছি? হ্যাঁ, থ্যাংক ইউ সাফায়েত। সাফায়েত লিখছে ভাই আপনি অনেক মজার মানুষ, একটু তো মজা না করলে তোমরা মজা পাবা না, এই জন্যই মজা করি। ঠিক আছে, আচ্ছা সবাই 3 নাম্বার পোলের আনসার দাও, দ্রুত দ্রুত আনসার দাও, দ্রুত। 3 নাম্বার পোল, তাইলে 100 হবে। আমার ক্লাস করে তুমি যদি মজা না পাও তাইলে খুবই হতাশার ব্যাপার। আর প্র্যাকটিস বুকগুলা তোমরা যখন পেয়ে যাবা, তোমাদের যদি অনলাইনে পড়তে অসুবিধা হয়, মানে পিডিএফ অনেকক্ষণ পড়তে অসুবিধা হয়, যাদের বই পড়ে বুঝতে সুবিধা তারা বই প্রিন্ট করে নেওয়া যায়, তোমরা প্রিন্ট করে নিও। আচ্ছা, এটা তোমরা শুধু অ্যাপ থেকেই করতে পারবা, ডাউনলোড, ফেসবুক গ্রুপ থেকে কিন্তু করতে পারবা না। তাহলে আই শ্যাল ট্রাস্ট ইউ, আমরা কি বলছিলাম যে নট যুক্ত করে এটার অ্যান্টোনিম দিতে হবে। তাহলে ট্রাস্টের ইয়ে কি? বিলিভ। আই শ্যাল নট বিলিভ ইউ। তাহলে আই শ্যাল নট বিলিভ ইউ কোথায় আছে? বি নাম্বারে আছে, তাই না? সো বি নাম্বার হবে আনসার। অনেকেই ডি দিছে, কেন ডি দিছে আমি বুঝতেছি না। ডিস্ট্রাস্ট ইউ, অ্যান্টোনিম বসাতে হবে। আই শ্যাল নট ডিস্ট্রাস্ট ইউ। ডিস্ট্রাস্ট বলে কোনো শব্দ নাই, মিসট্রাস্ট বলে শব্দ আছে। হ্যাঁ, মিসট্রাস্ট আছে কিন্তু ডিস্ট্রাস্ট নাই। হ্যাঁ, সো শব্দটা এখানে ভুল। অনেকে বলতে পারো ভাইয়া ডিস্ট্রাস্ট দিলাম, এটা তো ভাইয়া অ্যান্টোনিম, আপনি কেন ভুল বললেন? কারণ ভাইয়া এই শব্দটা ইংরেজি গ্রামারে, ইংরেজি ডিকশনারিতে ডিস্ট্রাস্ট বলে কোনো শব্দ নাই, মিসট্রাস্ট বলে শব্দ আছে। ঠিক আছে,
ওকে, সো বি নাম্বার হবে। হ্যাঁ, ডিরেক্ট অ্যান্টোনিম বসাবা, তাইলেই হবে বি নাম্বার। ওকে ওকে, এরপর 12 নম্বর রুলস, এটা আবার একটু ইংরেজিতে বলছে, আমি বাংলা করে দিই। ইউনিভার্সাল ট্রুথ আর চেঞ্জ বাই মেকিং দেম নেগেটিভ ইন্টারোগেটিভ। অর্থাৎ যদি ইউনিভার্সাল ট্রুথ মানে ধ্রুব সত্য হয়, কি হয়? ধ্রুব সত্য, ধ্রুব সত্য হয়, তখন কি করতে হয়? নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। নেগেটিভ ইন্টারোগেটিভ মানে হচ্ছে আগে নেগেটিভ তারপরে ইন্টারোগেটিভ, আগে নেগেটিভ তারপরে ইন্টারোগেটিভ, আগে নেগেটিভ তারপর হ্যাঁ চিরন্তন সত্য বা ধ্রুব সত্য। হ্যাঁ, একজন একটা সুন্দর কথা বলছে, চিরন্তন সত্য মানে ধরো সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এটা তো হাজার হাজার বছর ধরে একই কাজ হয়ে উঠতেছে। এমন তো না যে শুক্রবার সকালবেলা পশ্চিম দিকে সূর্য ওঠে, এরকম তো হয় না। এরকম হইলে তো ইন্নালিল্লাহ, কিয়ামত হয়ে যাবে, তাই না? আমরা চাই যে এটা না হোক। তাহলে দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, তাহলে খেয়াল করো এটা কোন টেন্স? দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, এটা কোন টেন্স সবাই আমাকে বলো। এটার আগে নেগেটিভ করব, তারপরে নেগেটিভ ইন্টারোগেটিভ করব। আব্দুল মুনিম, তুমি যেটা বলছো ওটা ভুল। সো একই কথা বারবার বলার দরকার নেই ভাই, তুমি তখন আমার কথাটা মনোযোগ দিয়ে শোনোনি। ক্লাস শেষ হয়ে গেলে রেকর্ডে ওই জায়গাটুকু আবার মনোযোগ দিয়ে শুনিও, তাহলে হবে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, শুধু প্রেজেন্ট বললে হবে না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মনে রাখবা, এটাকে আগে নেগেটিভ করো, নেগেটিভ করলে কি হবে? দ্য সান ডাজ নট সেট ইন দ্য ওয়েস্ট, এটা হবে কি হবে না বলো? এটা নেগেটিভ করলাম, কি করলাম? নেগেটিভ। দ্য সান ডাজ নট সেট ইন দ্য ওয়েস্ট, তাহলে এটাকে শুরুতে নিয়ে আসবা। ডাজ নট, তারপরে যা আছে তাই, দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট, ডাজ নট দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট। এই দেখো লেখা আছে ডাজ নট দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট। কারা কারা বুঝছো, কারা কারা বুঝুনি ভাইয়া একটু কমেন্টস করে জানাবে যে আমি বুঝিতে পারিয়াছি। আর যারা বুঝিতে পারো নাই সুন্দর করিয়া লিখো, ভাইয়ার কাছে কোনো লজ্জা নেই, তোমরা সবাই অকপটে স্বীকার করবে যে ভাইয়া বুঝি নাই। আমি বলি একটা জিনিস একবার না বুঝলে তুমি 10 বার বুঝে নিতে পারবা, কোনো আপত্তি নাই, 10 বার বুঝে নিতে পারবা। না বুঝলে বলবা বুঝি নাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমি বুঝাই দিচ্ছি। ধরো আমি বললাম, দেখো রুলসটা হচ্ছে এরকম, ধরো আমি বললাম ওয়াটার ফ্রিজেস at 0 ডিগ্রি সেলসিয়াস। সবাই মনোযোগ দাও, যারা যারা পারবা তারা করে ফেলো কমেন্টে, আর যারা যারা পারবা না তারা মনোযোগ দিয়ে শোনো। যারা যারা পারবা তারা দ্রুত এটা করে ফেলো, আর যারা যারা পারবা না তারা আমার সাথে মনোযোগ দাও। দেখো, পানি 0 ডিগ্রিতে বরফ হয়ে যায়, ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস। এটা তো একটা বৈজ্ঞানিক সত্য, তাই না? সায়েন্টিফিক ট্রুথ, যে 0 ডিগ্রি হয়ে গেলে পানি বরফ হইয়া যাইবে। তো এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকে নেগেটিভ করব, আমরা আগে কি করব? নেগেটিভ করব। নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হলে আগে নেগেটিভ করতে হয়। তাহলে কি হবে? দেখো আমি বলছি ওয়াটার ফ্রিজেস, ওয়াটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সেটাকে নট করতে হলে ডাজ নট বা ডু নট করতে হয়, তাই তো? তাহলে আমরা লিখব ওয়াটার ডাজ নট, ডাজ নট এর পরে সবসময় বেস ফর্ম হয়, ফ্রিজ, তারপরে যা আছে তাই। এখন নেগেটিভ ইন্টারোগেটিভ মানে হচ্ছে একই সাথে নেগেটিভ এবং ইন্টারোগেটিভকে লেখা। তাহলে কি লিখবো? ডাজ নট ওয়াটার ফ্রিজ অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস। সবাই বুঝতে পারছে কিনা এবার জানাই, এবার জানাই। এই লাস্টে প্রশ্নবোধক দাও, সাবিহা সুলতানা, জান্নাতুল ফেরদৌস, নাইমা, সবাই যারা বুঝতে পারছো তারা নোট অফ ইন্টারোগেশন দাও, প্রশ্নবোধক করতে হবে কিন্তু, হ্যাঁ প্রশ্নবোধক দিতে হবে, না হলে কিন্তু অর্থটা মিলবে না ভাইয়ারা। খুবই ভালো লাগছে, তোমরা অনেক অনেক ভালো রেসপন্স করছো, আমি খুবই তোমাদের উপরে হ্যাপি, খুব ভালো লাগছে। আমি এখন বুঝতে পারছি যে তোমাদের এমনি এমনি হচ্ছে সুনাম করে নাই, তোমাদের তৌহিদ ভাই বলো, তোমাদের নাইম চাচ্চু বলো, কিংবা তোমাদের শোভন ভাই বলো, এমনি এমনি তোমাদের সুনাম করে নাই, তোমরা আসলেই
অনেক ভালো রেসপন্স করো। ওকে, সামটাইমস যদি, আচ্ছা এটা হচ্ছে 1 স্টার, আর যেগুলা স্টার দিইনি তার মানে বুঝে নিও যে ওগুলা একটু কম গুরুত্বপূর্ণ, এই জন্য ওগুলাতে একটু স্টার মিস্টার কম। হ্যাঁ, ওগুলাতে স্টার কম। আচ্ছা, সামটাইমস এর স্থানে নট অলওয়েজ হবে, কি হবে? নট অলওয়েজ, এটা 1 স্টার। রাভেন সামটাইমস ভিজিট মি, তাহলে হবে রাভেন্স ডাজ নট অলওয়েজ ভিজিট মি। কি হবে? রাভেন্স ডাজ নট, রাভেন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এই নট মানে কিন্তু পার্সন অনুযায়ী, পার্সন ও টেন্স অনুযায়ী ডাজ নট বা ডিড নট বসাতে হবে, বা ডু নট বা ডাজ নট বা ডিড নট বা ডিড নট কিন্তু বসাতে হবে পার্সন অনুযায়ী। ঠিক আছে? ওকে, তাহলে রাভেন সামটাইমস ভিজিট মি, এটা কি হবে? রাভেন ডাজ নট অলওয়েজ ভিজিট মি, রাইট? রাভেন ডাজ নট অলওয়েজ ভিজিট মি। শাবাশ শাবাশ, সবাই বুঝতে পারছি? ক্লিয়ার বুঝতে পারছি? কমেন্টসে জানাই যে সবাই ক্লিয়ার বুঝতে পেরেছে কিনা, কমেন্টসে জানাবো। ওকে, দেখো তোমার সাইব ভাইয়ার, তোমাদের সাইব ভাইয়ার কি সুন্দর চিল, অনেক ফ্রেন্ডস কিন্তু, অনেক অনেক সুন্দরী সুন্দরী ফ্রেন্ডও আছে না, আবার বন্ধু আছে, কিন্তু বন্ধুর চেয়ে বান্ধবীগুলোকে ক্লিয়ার দেখা যাচ্ছে আসলে। এই বান্ধবীটা বেশি সুন্দর। ওকে আচ্ছা, মেনির স্থানে নট এ ফিউ বসে, এটাও তোমরা একটা এটা ভুলে যাওয়া রুলস, এটা মানুষ ভুলে যায়, এটা আমি লিখেই দিলাম যে ভুলে যাবা, এই জিনিসটা কিন্তু অনেকেই আমরা ভুলে যাই। ঠিক আছে, মেনির স্থানে নট এ ফিউ হবে। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস মানে হচ্ছে, নট এ ফিউ মানে অল্প নয়, অল্প নয়। আমার অনেক বন্ধু আছে মানে কি, আমার বন্ধু কম নয়। ধরো আমি বললাম আমার অনেক বন্ধু, এই কথাটা আর আমার বন্ধুর সংখ্যা কম নয়, আমার বন্ধুর সংখ্যা কম নয়, এই দুটা সেন্টেন্স একই কিনা তোমরা আমাকে বলো। আমার অনেক বন্ধু আর আমার বন্ধুর সংখ্যা কম নয়, এই দুটা কথা একই কিনা? যেমন সাইব ভাইয়ের দেখতে পাচ্ছ শুধু বন্ধুই না, অনেক বান্ধবীও কিন্তু আছে। ঠিক আছে, বান্ধবীগুলো আবার কিন্তু অনেক সুন্দর। আচ্ছা, সো আমার অনেক বন্ধু আর আমার বন্ধুর সংখ্যা কম নয়, একই অর্থ। সো আমরা মেনির জায়গায় নট এ ফিউ দিব, নট এ ফিউ মানে কম নয়। তাহলে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস মানে হচ্ছে আই ডু নট হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আই ডু নট হ্যাভ ফিউ ফ্রেন্ডস। আয়ের জন্য আমরা ডু নট নিয়েছি, আই ডু নট হ্যাভ ফিউ ফ্রেন্ডস, বা আই হ্যাভ নট আ ফিউ ফ্রেন্ডস, এটা করলেও হবে। আই হ্যাভ নট আ ফিউ ফ্রেন্ডস, দুটাই সঠিক, দুটাই সঠিক। এ ফিউ এর স্থানে আমরা নট মেনি বসাবো। এ ফিউ এর স্থানে কি বসাবো? এ ফিউ এর স্থানে হচ্ছে আমরা নট মেনি বসাবো। এ ফিউ এর স্থানে কি বসাবো? নট মেনি। বাংলাদেশ হ্যাজ ফিউ স্কলার্স, মানে বাংলাদেশে, স্কলার মানে হলো জ্ঞানী ব্যক্তি। স্কলার মানে কি? স্কলার মানে হলো বিজ্ঞ ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তি। তাহলে বাংলাদেশে এ ফিউ মানে হচ্ছে কম, খুব কম সংখ্যক স্কলারই আছেন, মানে বাংলাদেশ ডাজ নট হ্যাভ মেনি স্কলার, বাংলাদেশ ডাজ নট হ্যাভ মেনি স্কলার্স, তাই না? একজন লিখছে আমার কমেন্ট কি যায় না? কেন তোমার কমেন্ট আসবে না? আমি তো বলছি যে তোমার নেট ঠিকঠাক থাকলে অবশ্যই কমেন্ট আসবে। এটা খুবই একটা বোকার মতো কথা, আমার কমেন্ট কি যায় না, জাস্ট অ্যাটেনশন সিকিং। হ্যাঁ, আর মাহির একই কমেন্ট বারবার করো না, তাহলে কিন্তু স্প্যামিং হয়ে যাবে, আর স্প্যামিং হলে কি হবে, তোমাকে ভাই সুন্দর করে ব্লক করে দিবে, তুমি আর কমেন্ট করতে পারবে না। ঠিক আছে, এটা স্কলারশিপ না, এটা স্কলার। স্কলার মানে বিজ্ঞ ব্যক্তি, আর স্কলারশিপ মানে হচ্ছে বৃত্তি, অর্থ আলাদা। হ্যাঁ, তাহলে বাংলাদেশ ডাজ নট হ্যাভ, বাংলাদেশ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বাংলাদেশ ডাজ নট হ্যাভ মেনি স্কলার্স, বাংলাদেশ ডাজ নট হ্যাভ মেনি স্কলার্স। ওকে, একজন আবার লিখছে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেখে যে এটা কিসের লিঙ্ক? ওইটা হচ্ছে তুমি যে পেইড গ্রুপে ভর্তি হয়েছো সেই পেইড গ্রুপের লিঙ্ক, ওখানে তুমি হোমওয়ার্ক সাবমিট করবে। ঠিক আছে, ওকে। এই দেখো সাইব ভাইয়ের কত কোটি কোটি টাকা, বিজনেসম্যান সাইব ভাইয়া। সাইব ভাই ভবিষ্যতে অস্ট্রেলিয়ায় যে এরকম ডলার কামাবে। তাহলে মাছ, মাছ থাকলে আমরা তার পরিবর্তে কি করব? এ লিটিল বসাবো। মাছ থাকলে তার বদলে কি বসাবো? নট এ লিটিল হবে, আসলে হলো নট এ লিটিল, শুধু লিটিল না, নট আ লিটিল, একটু ভুল হয়েছে, নট এ লিটিল। মাছ মানে হলো অনেক,
মাছ মানে হলো অনেক। এখানে আবার কিন্তু মেনি মানি দিও না। বলো তো মেনি মানি না হয়ে কেন মাছ মানি হইলো? কমেন্টসে জানাও। একটু কমেন্টসে জানাও যে মেনি মানি না হয়ে মাছ মানি কেন হইলো। কারণ হচ্ছে আনকাউন্টেবল। একদম এক্সাক্ট কথাটা কিন্তু বলতে পারতে হবে, কারণ মাছ হইলো, এই যে দুই একজন বলতে পারছে, থ্যাংক ইউ সো মাচ। মাছ হইলো আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউনের আগে, সরি, মানি হচ্ছে আনকাউন্টেবল, আর আনকাউন্টেবল নাউনের আগে মাছ বসে। আর মেনি, যেমন ধরো ফ্রেন্ড, ফ্রেন্ড হচ্ছে কাউন্টেবল। তোমার বন্ধুর সংখ্যা কয়টা গোনা যায়, তখন আমরা কিন্তু মেনি বসাই, মাছ ফ্রেন্ডস কিন্তু আবার বলি না। হ্যাঁ, কিন্তু হ্যাপি, হ্যাপি কিন্তু আনকাউন্টেবল, তখন আমরা বলি আই এম মাচ হ্যাপি, নট আই এম মেনি হ্যাপি। হ্যাঁ, ওকে। তাহলে সাইফ ভাই বিলংস মাচ মানি, মানে সাইফ ভাইয়ের অনেক টাকা আছে। তাহলে সাইফ ভাই ডাজ নট বিলং আ লিটল মানি, সাইফ ভাই ডাজ নট বিলং আ লিটল মানি। ফারহাদ লিখছে যে আই ফিল অ্যাসলিপ, হোয়াট শুড আই ডু? ভাইয়া, এত ইন্টারেস্টিং পড়া, এত সুন্দর স্লাইড, এত সুন্দর করে অ্যানিমেশন দেওয়া আছে, তারপরে যদি তোমার ঘুম ধরে, তাহলে আসলে বলতে হয় যে তুমি আসলে তোমার জীবন নিয়ে সিরিয়াস না, তুমি তোমার ক্যারিয়ার নিয়ে সিরিয়াস না। ঠিক আছে, ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হইতে হবে। তোমার যদি ক্যারিয়ার নিয়ে সিরিয়াস নাও, ইউ ক্যান স্লিপ, আমার তো কোনো সমস্যা নাই। এখানে হাজার হাজার স্টুডেন্ট, 2-5 জন যদি তাদের ঘুমে ধরে যায়, তাহলে আসলে সেটা তাদেরই দোষ। তাহলে সাইফ ভাই ডাজন্ট বিলং আ লিটল মানি, সাইফ ভাই ডাজন্ট বিলং আ লিটল মানি। ওকে, অনেকেই কিন্তু সুন্দর করে পারতেছে। আর লিটল থাকলে এটার উল্টাটা, লিটল থাকলে এর স্থানে কি হবে? নট মাছ হবে। এগুলা কিন্তু তোমাদেরকে বারবার বলতেছি, তোমাদের কিন্তু ভুলে যাবা এগুলা, তোমরা এগুলা ভাইয়া, তোমরা এগুলা কিন্তু ভুলে যাবা। তাহলে দোলন হ্যাজ লিটল রিচেস, তখন আমরা কি করব? দোলন ডাজ নট হ্যাভ মাচ রিচেস। দোলন সুন্দর নাইমা, দোলন ডাজ নট হ্যাভ মাচ রিচেস হবে। তাহলে এইটা কি হবে বলো? সবাই সবাই পোলের আনসার দাও, সবাই পোলের আনসার দাও, কমেন্টে কমেন্টে আনসার দিয়ে ফেলো সবাই, দেখি। ফাতিনকে ব্লক করে দেন। ফাতিন বারবার একই কমেন্ট করতেছে, স্যার আমার মেসেজ কি যায় কিনা। এই যে ফাতিন, তোমার মেসেজ আসছে এবং একই কমেন্ট 10 বার করার কারণে আমরা তোমাকে ব্লক করে দিলাম। হ্যাঁ, ব্লক করে দেন, ব্লক না, শুধু ওই চ্যাট চ্যাট যেন, কমেন্ট যেন করতে না পারে, একটু করে দেন। বের করে দেওয়ার দরকার নাই, এত শাস্তি দেওয়ার দরকার নাই, বেশি দুষ্টামি করলে আমরা বের করে দেব। আচ্ছা, হি অলওয়েজ হেল্প হিজ ফ্রেন্ড। খেয়াল করো, অলওয়েজ থাকলে আমরা নেভার বসাই, তাই না? কি বলেছিলাম? অলওয়েজ থাকলে আমরা নেভার বসাই। তাহলে আর হেল্পের বদলে আমরা কি বসাতে পারি? অনেকে এ দিয়েছে, অনেকে বি দিয়েছে, অনেকে সি দিয়েছে, দু একজন ডিও দাও, তাহলে আমরা সব ধরনের উত্তরই পেয়ে যাবো, একই সাথে সব প্যাকেজ, তাই না? আচ্ছা, বাদ যাবে না একটু শিশু, রবিন ভাই বলেছে। তাহলে কি হবে ভাই এটার আনসার? বলতো এটার আনসার কি হবে? বি নাম্বার। খেয়াল করো, হেল্পস, হেল্প মানে হচ্ছে সাহায্য করা, আর সাহায্য করতে অস্বীকার করা, এটার ইয়ে হচ্ছে তোমার রিফিউজ টু হেল্প। তাহলে হি নেভার রিফিউজেস টু হেল্প হিজ ফ্রেন্ড, এটা কিন্তু বি হবে। মানে সে তার বন্ধুদেরকে কখনো সাহায্য করতে অস্বীকার করে না। রিফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, মানে সাহায্য করতে প্রত্যাখ্যান করে না। সে সবসময় তার বন্ধুদের সাহায্য করে, মানে কি? সে কখনোই, যেহেতু হেল্পের সরাসরি কোনো তোমার অ্যান্টোনিম নাই, এই জন্য আমরা রিফিউজেস টু হেল্প নিয়েছি, রিফিউজেস টু হেল্প নিয়েছি। একটু কিন্তু কঠিন আছে, বুঝতে পারছো? একটা সেন্টেন্স দিয়ে তোমাকে খেলে দিবে, তুমি জাস্ট রুলস পারো, বাট তোমাকে সেন্টেন্সে যদি একটু কারিকুরি করে, তখনই কিন্তু ভাইয়া ধরা খেয়ে যাবা। সো বি ভেরি ভেরি কেয়ারফুল, এই জায়গাটায় অনেক কেয়ারফুল থাকতে হবে। ঠিক আছে, ওকে। এটা একটু কঠিন মনে হয়েছে না? তোমরা আমাকে সত্যি কথা বলো, এটা একটু কঠিন মনে হয়েছে না? এটা অপশন না দিলে কয়জন পারতা? অপশন না দিলে কয়জন পারতা? একজন লিখছে যে ঘুমিয়ে যাবে, তার উপর এনাম ভাইয়ের তাল ফেলানো উচিত। আসলেই এনাম ভাইয়ের শুধু তাল নাই, এই হাতের একটা তাল খাইলেই তোমার আর 2 দিন শ্বাস নিতে কষ্ট হবে। ঠিক আছে, আচ্ছা, আর বেশি কিছু বলবো না, পরে ক্লাসের পরে এনাম ভাই আমার পিঠে তাল ফেলাইতে পারে। আচ্ছা, এখন আমরা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনে নাও। যদি প্রেজেন্ট ফর্ম থাকে ডন্ট, পাস্ট ফর্ম থাকলে ডিডন্ট, ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে ডাজন্ট, আর অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বের সাথে নট, আর এভরি সাম অল বডি থাকলে হু হবে। সবাই এটা একটু একবার দেখে নাও, দেখে নিয়ে বলো যে একবার দেখা, একবার না 2বার দেখা ডান, একবার না লেখো 2বার দেখা ডান। সবাই এই জিনিসটা 2বার পড়ো, নাইলে একটু পরে পারবা না।
নাফিসা লিখছে যে ভাইয়া আপনার ক্লাসে একটুও ঘুম পায় না, থ্যাংক ইউ। সাবজিদ লিখছে ভাইয়া গরিবের কমেন্টটা একবার দেখেন। ভাইয়া তুমি হোমওয়ার্কটা সাবমিট করবা, আমি সবার হোমওয়ার্ক দেখি, কিন্তু সবার হোমওয়ার্কে কমেন্ট করি না হয়তো। হোমওয়ার্ক যদি ঠিক থাকে তাহলে আমি শুধু লাভ দিই, বাট দেখবা হোমওয়ার্ক যদি ভুল থাকে আমি সুন্দর করে কমেন্ট সমেন্ট করে দিই, যে কয়টা আমার চোখে পড়ে। হ্যাঁ, আমি কিন্তু সুন্দর করে সেগুলা রিপ্লাই করি, অথবা আমাদের টিম থেকে রিপ্লাই করে। অনেকে লিখছে 3 বার দেখা ডান। ওয়াও, জোস জোস জোস। এই এটা তোমাদের একটা প্রিয় একটা ভাইয়ের ছোটবেলার ছবি। ভাইয়ের নাম আর বললাম না, তাহলে আমি আর বেশি দিন বেঁচে থাকবো না, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুল নাম্বার 1 করি। হ্যাঁ, আচ্ছা, যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, খুব গুরুত্বপূর্ণ। হি ওয়াজ ভেরি জেন্টাল, মানে সে খুব ভদ্র। এই যে একটা ভদ্র একটা বাচ্চা, তাই না? এই যে লিখে কিন্তু দিচ্ছে, কে কে চিনতে পারছো, আর কিছু বললাম না। তাহলে হি ওয়াজ ভেরি জেন্টাল, এটা তাহলে এটাকে নেগেটিভ করো। হি ওয়াজ নট ভেরি জেন্টাল, হি ওয়াজ নট ভেরি জেন্টাল। এখন জাস্ট ওয়াজ নটটাকে সামনে আনা, ওয়াজ নট তারপরে সাবজেক্ট, হি ভেরি জেন্টাল, ওয়াজ নট হি ভেরি জেন্টাল, ওয়াজ নট হি ভেরি জেন্টাল। তাহলে উত্তর কি হবে? ওয়াজ নট হি ভেরি জেন্টাল। জান্নাতুল ফেরদৌস লিখেছে আপনার ক্লাস ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, সবাই কোন ভাইয়ের পিক এটা কমেন্ট করা বাদ দিয়ে যেমন হচ্ছে আনসার করো, ঠিক আছে? দুষ্টামি কম করতে হবে। ওকে, হি একজন আবার লিখছে হি ইজ এ ব্যাড পারসন। ভাইরে, হি ইজ এ ব্যাড পারসন লিখলে তো ওইটার ট্রান্সফরমেশন থাকে না, ওইটা দিয়ে তোমার কনভার্সন হয়ে যায়। কনভার্সন মানে সরাসরি পরিবর্তন। আমরা ট্রান্সফরমেশন করব যেখানে অর্থের কোনো পরিবর্তন ঘটবে না, অর্থের পরিবর্তন করা যাবে না। সিফান, থ্যাংক ইউ সো মাচ। হি ইজ নট এ গুড পারসন, এটা নেগেটিভ আছে, তাহলে আমি এটা জাস্ট করব, ইজ হি আ গুড পারসন। মনে রাখবা নেগেটিভ থাকলে আর ওটাকে খালি ইন্টারোগেটিভ করলে হয়। তাহলে ইজ হি আ গুড পারসন, ইজ হি আ গুড পারসন, ইজ হি আ গুড পারসন। একজন আবার আপনার ক্লাস ভালো লাগে এটা লিখতে গিয়ে লিখছে আপনার কলেজ ভালো লাগে। থ্যাংক ইউ। আমার কলেজের নাম রাজশাহী কলেজ, আমার কলেজ আমারও অনেক ভালো লাগে। সো তোমারও ভালো লাগে জেনে আমার খুব ভালো লাগলো। কার কোন কলেজে পড়ার স্বপ্ন একটু কমেন্টস করে জানাও। রাজশাহী অঞ্চলের অনেক স্টুডেন্টস আমি দেখছি, আমার সাথে অনেক বন্ধু বান্ধব আছে যারা নটরডেম কলেজে চান্স পাওয়ার পরও পড়ে নাই, রাজশাহী কলেজে পড়ছে। কজ আমাদের অঞ্চলে রাজশাহী বিভাগে রাজশাহী কলেজ এতটাই ফেমাস এবং এতটাই ভালো ক্লাস নেওয়া হয়। আমাদের শিশির ভাইও কিন্তু, কেমিস্ট্রি শিশির ভাইও রাজশাহী কলেজে। তো এই জন্য আমরা অনেকে আসতাম না আমাদের বিভাগ ছেড়ে। নটরডেম কলেজে অনেক ভালো, সো নটরডেমে যদি পড়তে পারো তোমার জীবন সেট অনেকখানি হয়ে যাবে, এমন একটা ভালো সার্কেল পাবা যে সার্কেলটা তোমার সারা জীবন থাকবে। সো আমি তোমাদেরকে বলবো যে তোমার প্যাশনটা না ভাইয়া এমন জায়গায় নিয়ে যাও যে মানে মনে রাখবা যে শুধু প্লাস পাওয়া এনাফ না, এ প্লাস পাওয়া কিচ্ছু না। এসএসসির এ প্লাস পাওয়া মানে শুনতে ফানি মনে হতে পারে, বাট রবিন ভাই এখন মনে হয় না যে সবচেয়ে দুধভাত ছিল এসএসসির প্লাস পাওয়া? মানে এইচএসসি তে তুমি বুঝবা যে ওটা আসলে কামানো এ প্লাস, মানে এইচএসসি এর প্লাসটা পাইতে না, এইচএসসি তে প্লাস পাইতে তোমার ফেটে যাবে, মানে কষ্ট হবে। এবং তুমি মানে একটা সেঞ্চুরি 200 রান করার পরে একটা ব্যাটসম্যানের যে ফিল হয়, তোমার ওই ফিলটা হবে যে সারাদিন আমি কামলা খাটছি। এসএসসির প্লাস খুবই সহজ, প্লাস পাবা, শিখর প্রোগ্রামে যাবা, সবাই মিলে নাচ গান করবা, একটা করে ক্রেস্ট নিয়ে আসবা। বাট কলেজে যখন উঠবা ভাই, লাইফ ইজ ভেরি ভেরি টাফ। এবং যদি ভালো কলেজ না হয় তোমার জীবনটা ওইখান থেকে নষ্ট হওয়া শুরু হবে, ওইখান থেকে। বিলিভ মি, আমি রাজশাহী কলেজে পড়ছি জন্য আমি আজকে তোমাদেরকে এখানে পড়াতে পারতেছি, সত্যি কথা। যদি অন্য কোনো কলেজে পড়তাম আমি হয়তো আমার আসলে জীবনে কতদূর যাওয়া সম্ভব ওটা বুঝতাম না। রাজশাহী কলেজে যাওয়ার পর আমার কি হয়েছে জানো? আমার সাথে যে 100 জন স্টুডেন্ট পড়ছে, ওই 100টা পুরো রাজশাহী বিভাগের মাল ছিল, মানে রাজশাহী বিভাগের টপ ক্রিম স্টুডেন্ট ছিল। ধরো নাটোরের সবচেয়ে ভালো স্টুডেন্ট, বগুড়ার সবচেয়ে ভালো স্টুডেন্ট, সব চলে আসছে একসাথে। সবার সব ভালো স্কুলের ভালো টপ মানে ফার্স্ট বয়দের খেলা শুরু হয়েছে। ওইখানে গিয়ে আমি বুঝছি, আরে আমি আমার স্কুলের ফার্স্ট বয় মনে করতাম যে আমি বিশাল কিছু। কলেজে যাই দেখলাম আরে তা আমার চেয়ে অনেক ভালো ভালো আছে। সো এই ফিলিংসটা তোমার হবে, এবং তোমার কলেজ ভালো হলে তোমার ভার্সিটি ভালো হবে। মানে আমি বলছি না যে নটরডেম বা হলি ক্রস বা বড় বড় কলেজ ছাড়া অন্য কলেজ থেকে পায় না, পায় অবশ্যই। যে কোনো জেলার
জেলা কলেজও ভালো, বাট ওই তো বললাম তোমার ক্লাসের সব স্টুডেন্ট তোমার লেভেলের হবে না, সো কম্পিটিশনটা ফিল করতে পারবে না। সো এই কম্পিটিশন ফিল করার জন্য তোমার ভালো কলেজ লাগবে। সো তোমার মার্কস দরকার ভালো কলেজে পড়তে হলে। নটরডেম আর হলিক্রস বাদে সব কলেজে কিন্তু হিউজ মার্ক লাগে। তুমি ঢাকার বিভাগের স্টুডেন্ট হলে ঢাকা বিভাগের যদি সেরা কলেজে পড়তে চাও তোমার অনেক মার্কস লাগবে। রাজশাহী কলেজে পড়তে 97 থেকে 98% মার্ক লাগে, মানে তোমার সব সাবজেক্টে 97+ মার্কস পাইতে হবে সব সাবজেক্টে। মানে বুঝতেছো যে ওখানে কারা পড়ে? বাংলাদেশের সব যে কোনো কলেজের সবচেয়ে হাইস্ট মার্ক ওখানে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, অন্য অনেক কলেজ আছে যেখানে পড়তে তোমার হয়তো 90+ লাগবে, বাট এটা একটা বেঞ্চমার্ক, সো নিজেকে ওই জায়গায় নিয়ে যাও, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে প্রেজেন্ট ফর্ম হলে ডু নট, পাস্ট হলে ডিড নট, ভার্ব বেস হলে ডাজ নট। তাহলে হি প্লেইজ ফুটবল কি হবে? হি ডাজ নট কি হবে বলো? প্রথমটা কি হবে? এই যে অনেকে যারা কমেন্টে লিখছো, দয়া করে আমার নামটা পড়েন প্লিজ। ভাইয়া তোমার নামটা আমি যদি পড়ি তোমার কি লাভ হবে বলো তো? তোমার কিন্তু আসলে দিন শেষে কোনো লাভ হবে না, কিন্তু তোমাকে ওই ওই সময় আমি যদি একটা জিনিস শিখাই তোমার লাভ হবে। তো বড় হয়ে গেছো ভাইয়া আমার নাম পড়েন এই কথাটা বলবা না, কারণ এটা না দিন শেষে তোমার ইম্যাচুরিটি প্রকাশ করে। তোমার নাম আমি পড়তে গিয়ে ক্লাসের সময় নষ্ট হয়ে যাবে না, সে লক্ষ্য রাখতে হবে। তাহলে ডাজ নট হি প্লে ফুটবল, ডাজ নট হি প্লে ফুটবল। দে ডিড নট প্লে ফুটবল ইয়েস্টারডে, তাহলে দে আছে আর ডিড আছে, তাহলে কি হবে? ডিড দে প্লেড ফুটবল ইয়েস্টারডে। নেগেটিভ থাকলে জাস্ট ইন্টারোগেটিভ করে দিলে হয়, ডিড দে প্লেড ফুটবল ইয়েস্টারডে, ডিড দে প্লেড ফুটবল ইয়েস্টারডে, ইয়েস ডিড দে প্লেড ফুটবল ইয়েস্টারডে। তাহলে এইটা কি হবে সবাই কমেন্টস করে জানাও দ্রুত দ্রুত। আমাদের ভয়েস পড়ার জন্য কিন্তু আমরা বেশি সময় হ্যাঁ হ্যাঁ বাড়াইতে হবে, প্লাস 15 মিনিট বাড়ান। আচ্ছা, ভয়েস ভয়েস যদি তোমাদেরকে শিখাইতে হয় তাহলে আমার ক্লাস টাইম বাড়াইতে হবে, সো 15 মিনিট সময় বাড়াচ্ছি। তোমরা সবাই ভয়েস ভয়েস শিখতে চাও কিনা কমেন্টস করে জানাও, তাহলে আমি জাস্ট কমেন্ট বন্ধ করে 15 মিনিটে ভয়েস পড়াবো। ক্লাস আমরা বাড়ায়ে 11টা পর্যন্ত, 11টা 10 পর্যন্ত যদি ক্লাস নেই, বাট তোমাদেরকে আমি যদি ভয়েস ভালো করে শিখাই দেই তাহলে তোমরা সবাই ক্লাসে থাকবা কিনা কমেন্টস করে জানাও। সবাই কমেন্টস করে জানাও যে ক্লাসে তোমরা বললে আমি ক্লাস বাড়াবো, নাইলে আমি বাড়াবো না, ক্লাস শেষ করে দিব, কোনো সমস্যা নাই আমার। তো তোমরা আমাকে বলো তোমরা এই যে 11টা পর্যন্ত বা 11টা 10 পর্যন্ত যদি আমি ক্লাস নেই ভয়েসের, তোমরা থাকবা কিনা কমেন্টস করে জানাও, কমেন্টস করে জানাও। ওকে, থাকবে 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 থাকবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে আমরা চলে যাই, ভয়েস ভয়েস শুরু করি। বাকিগুলো তোমরা একটু নিজেরা দেখে নিবা, আমরা এখন একটু ভয়েসটা শুরু করি, ঠিক আছে? ওকে, প্রথমে একদম বেসিক জিনিস, অ্যাক্টিভ ভয়েসটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, অর্থাৎ ওকে ওকে অ্যাক্টিভ ভয়েসটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে আমরা অ্যাম ইজ আর বসাই। যেমন আই ডু ইট, আই ডু ইট, তাহলে কি হবে? ইট ইজ ডান বাই মি, ইট ইজ ডান বাই মি। হি ইট রাইস, তাহলে কি হবে? রাইস ইজ ইটেন বাই হিম। এগুলো খুব সহজ জিনিস, বেসিক। পরেরটাই যাচ্ছে, খেয়াল করো। অ্যাক্টিভ ভয়েসটি যদি পাস্ট ইনডিফিনিট হয়, পাস্ট ইনডিফিনিট হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যার বসবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। যেমন আই এট রাইস, তাহলে কি হবে? কমেন্টস দেখি একটু। আই এট রাইস, রাইস ওয়াজ ইটেন বাই মি। হি গেভ মি আ পেন, তাহলে এ পেন ওয়াজ গিভেন মি বাই হিম, এ পেন ওয়াজ গিভেন মি বাই হিম। তারপরে দেখো, অ্যাক্টিভ ভয়েসটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ সাবজেক্টের পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি হয়? সাবজেক্টের পরে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, তাহলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা মনে রাখবা কন্টিনিউয়াস মানেই বিং। সবাই কমেন্টে লিখো কন্টিনিউয়াস ইকুয়াল টু বিং। আমি তোমাদেরকে শর্টকাট শিখে দিচ্ছি।
কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক বা পাস্ট কন্টিনিউয়াস হোক, কন্টিনিউয়াস ইকুয়াল টু কি হবে? বিং থাকবে। বিং কেন থাকে জানো? এই এম ইজ আর এগুলো আসলে সব বি ভার্ব। এম ইজ আর ওয়াজ ওয়ার কি এগুলা? বি ভার্ব। বি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে সেটাকে বলা হয় বিং। সবাই লিখো, সবাই, কন্টিনিউয়াস ইকুয়াল টু বিং। তাহলে আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, তাহলে কি হবে? আমরা জানি অবজেক্টকে কি করতে হয়? সাবজেক্ট করতে হয়। দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ একটা বিং নিয়ে আসলাম। ডু এর ভি3 ফর্ম কি? ডান বাই মি। দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই মি। দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই মি। হি ইজ ইটিং রাইস, তাহলে কি হবে? হি ইজ ইটিং রাইস, তাহলে কি হবে? রাইস, রাইস is being eaten by him. Rice is being eaten by him. Rice is being eaten by him. শাবাশ। অ্যাক্টিভ ভয়েসটি যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, মনে রাখবা প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট হয়, সেক্ষেত্রে আমরা মনে রাখবা পারফেক্ট ইকুয়াল টু, সবাই খাতায় লিখে নাও, পারফেক্ট ইকুয়াল টু বিন। পারফেক্ট ইকুয়াল টু বিন। কন্টিনিউয়াস ইকুয়াল টু কি লিখছিলাম? কন্টিনিউয়াস ইকুয়াল টু লিখছিলাম বিং। আর পারফেক্ট ইকুয়াল টু কি লিখবো? বিং, বিন। মানে পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ বা হ্যাজ থাকে, তাই না? প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ বা হ্যাজ থাকে, আর পাস্ট পারফেক্ট থাকলে হ্যাড থাকে। এদের সাথে তাহলে কি যুক্ত করব ভাইয়া? বিন যুক্ত করব। কি যুক্ত করব? একজন আবার লিখছে পারফেক্ট ইকুয়াল টু বিং, বিং না বিন। তাহলে আই হ্যাভ কমপ্লিটেড অল দ্য ওয়ার্ক। তাহলে আমরা জানি ভয়েস চেঞ্জ মানে হচ্ছে এই অল দ্য ওয়ার্ক হলো অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করো। তাহলে অল দ্য ওয়ার্ক, অল দ্য ওয়ার্ক, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ, হ্যাজ এর সাথে একটা কি করব? বিন। তাহলে কমপ্লিটেড ভি3 ফর্ম তো অলরেডি আছে, কমপ্লিটেড বাই মি। অল দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই মি। শাবাশ। নিয়ন্তি, ফাতেমা, সিয়াম, সুবহানা, সামিয়া, মাহিয়া সবাই কিন্তু সুন্দর করে লিখে ফেলছে। অল দ্য ওয়ার্ক হ্যাজ বিন, অল দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই মি। বিন কখন হয়? প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট থাকলে বিন হয়। শর্টকাট লিখে দিচ্ছি আমি, শর্টকাট সবাই খাতায় তুলে নাও। শর্টকাট, কন্টিনিউয়াস টেন্সের ভয়েস হলে প্যাসিভ ইকুয়াল টু বিং। কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ইকুয়াল টু বিং। আর পারফেক্ট টেন্সের প্যাসিভ ইকুয়াল টু বিন। শর্টকাট সবাই স্ক্রিনশট তুলে নাও, দিয়ে লিখো শর্টকাট ডান। এই যে বোকারা ক্লাস থেকে চলে গেছে, ওরা কি এইরকম একটা জীবনমুখী শর্টকাট পাইলো? সবাই বলো। জিহাদ লিখছে আপনার ক্লাস ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, তোমাদের ক্লাস করাইতে আমার অনেক ভালো লাগে। এজন্য কিন্তু দেখো আমি কি করতেছি, তোমাদেরকে এক্সট্রা টাইম হলেও ক্লাসটা কিন্তু আমি নিচ্ছি, ঠিক আছে? আমার কিন্তু কোনো দরকার ছিল না তোমাদের এক্সট্রা ক্লাস নেওয়ার, তারপরে কিন্তু আমি শর্টকাট তোমাদেরকে দিচ্ছি যাতে তোমরা শিখতে পারো, তাহলে যারা ক্লাসের শেষ পর্যন্ত থাকলো না তারা কি করলো? অনেক বোকামি করলো, তাই না? অনেক বোকামি করছে। রাহা চৌধুরী লিখছে আপনার ক্লাস আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে দ্য বয় হ্যাজ মেড অল দ্য অ্যারেঞ্জমেন্ট, তাহলে কি হবে? তাহলে এখানে অবজেক্ট কোনটা? অল দ্য অ্যারেঞ্জমেন্ট। তাহলে আমরা লিখবো অল দ্য অ্যারেঞ্জমেন্ট। দেখো অল দ্য অ্যারেঞ্জমেন্ট এটা প্লুরাল, তাহলে হবে হ্যাভ না, এটা তো হ্যাড আছে, তাহলে হ্যাড। তাহলে অল দ্য অ্যারেঞ্জমেন্ট হ্যাড বিন ডান, খুবই সহজ কিন্তু আসলে ভেঙে ভেঙে করলে, বাই দ্য বয়, বাই দ্য বয়। অল দ্য অ্যারেঞ্জমেন্ট হ্যাজ বিন ডান, মেড বা ডান বাই দ্য বয়। ইয়েস। তাহলে এখন আমরা দেখো মডাল যদি থাকে, মডাল মানে হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলা যদি থাকে, তাহলে মডাল থাকলে আমরা সবসময় মডাল প্লাস বি ভার্ব প্লাস ভি3 করব। আচ্ছা, তাহলে 3 নাম্বার শর্টকাট, মডাল থাকলে
বি প্লাস মডাল প্লাস V3, এটা 3 নাম্বার শর্টকাট। তাহলে আমি 3টা শর্টকাট দিছি। কন্টিনিউয়াস টেন্স থাকলে বিং, পারফেক্ট টেন্স থাকলে বিন, আর মডাল থাকলে বি প্লাস ওই মডাল প্লাস V3। এই কন্টিনিউয়াস মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস হইতে পারে, পারফেক্ট মানে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হইতে পারে, আর মডাল মানে হচ্ছে শ্যাল, উইল, এগুলা থাকতে পারে, তাই না? যেমন দেখো, হি ক্যান স্পিক ইংলিশ, তাহলে হবে ইংলিশ হচ্ছে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করো, ইংলিশ, আমি কি বলছিলাম, মডাল থাকলে ওই মডালটা নিয়ে আসবা, প্লাস ক্যান মানে প্লাস বি প্লাস V3, ইংলিশ ক্যান বি স্পোকেন, আর বাই সাবজেক্ট অবজেক্টিভ ফ্রম, ইংলিশ ক্যান বি স্পোকেন বাই হিম। একজন লিখছে ভাইয়া মডাল কি? মডাল মানে হইলো শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে মডাল। শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে মডাল, এগুলো হলো মডাল। ইংলিশ ক্যান বি স্পোকেন বাই হিম, ইংলিশ ক্যান বি স্পোকেন বাই হিম। সাব্বাস, যারা যারা পারছো সুন্দর লিখছে। ওকে, সবাই খালি লিখতেছে আপনার ক্লাস অনেক ভালো লাগছে, মজার, এগুলা এগুলা পরে লিখো, এগুলা ক্লাসের শেষে লিখো, এখন আনসার দাও। হ্যাঁ, এখন কমেন্টে আনসার দাও। ইউ মাস্ট ওবে ইউর টিচার্স, তাহলে ইউর টিচার্স হচ্ছে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করো। তাহলে অবজেক্টকে সাবজেক্ট হলে কি হবে? এটা তো অবজেক্ট, এটা সাবজেক্ট বানাও। ইউর টিচার্স, মাস্টের সাথে একটা বি লাগাই দাও সবসময়, এখানে মডেল তো মাস্ট, মাস্ট বি, ওবের V3 ফর্ম হলো ওবেইড, তাহলে ইউর টিচার মাস্ট বি ওবেইড বাই ইউ, ইউর টিচার মাস্ট বি ওবেইড বাই ইউ। ভাইরে, এর চেয়ে সোজা কিছু আছে? এর চেয়ে সোজা কিন্তু আমার মনে হয় না কিছু আছে। মানে ভয়েস মানে কি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা কি করি, জাস্ট বেসিক কিছু নিয়ম আছে, যে অবজেক্টকে সাবজেক্ট বানাবা, এই তো, প্লাস একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসবা, প্লাস বি দিবা, প্লাস V3 দিবা, ওই রুলসেই তো বারবার করতেছি। খালি আমি শর্টকাট দিছি, যদি ওটা কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে একটা বিং বসে, যদি পারফেক্ট টেন্স হয় ওটার সাথে বিন বসে, আর মডাল থাকলে বি প্লাস V3 হয়, বি প্লাস V3 হয়। 3 নাম্বারটা মডাল প্লাস বি প্লাস V3 হয়, আসলে মডাল প্লাস বি প্লাস V3। 3 নাম্বারটা বি প্লাস মডাল না, মডাল প্লাস বি প্লাস V3। যেমন ক্যান বি ডান, ক্যান বি ডান, মডাল প্লাস বি প্লাস V3। ওকে, তাহলে তোমরা দেখো আনসারগুলো কিন্তু মিলেছে। এরপর অ্যাক্টিভ ভয়েসটি যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে, এটা কিন্তু পরীক্ষা অনেক আসে, রিফ্লেক্সিভ প্রোনাউন যদি থাকে, রিফ্লেক্সিভ মানে হচ্ছে সেলফ যুক্ত থাকে, কি থাকে, সেলফ যুক্ত থাকে, তখন আমরা প্যাসিভ করার সময় কি করব বলতো? অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। শি কিলড হারসেলফ, এটা একটু ডিফারেন্ট, এটা কিন্তু ব্যতিক্রম, এটা কিন্তু ব্যতিক্রম, আর ব্যতিক্রম মানে এটা পরীক্ষায় আসবে, ব্যতিক্রম মানে 3 স্টার। তাহলে হবে শি ওয়াজ, পাস্ট টেন্স, এজন্য ওয়াজ আনলাম, আর কিলের V3 ফর্ম কিলডি বাই হারসেলফ, she was killed by herself, she was killed by herself। ওকে, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে যে সেন্টেন্স গুলাতে নরমালি, মনে রাখবা, কমপ্লেক্স সেন্টেন্স মানে সেখানে দ্যাট থাকে, কি থাকে, দ্যাট বা WH ওয়ার্ড থাকে। সবাই লিখে নাও, কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে, দ্যাট বা WH ওয়ার্ড থাকে। আর কম্পাউন্ড সেন্টেন্স মানে, ওখানে একটা শর্টকাট শিখাই দিই, ফ্যান বয়েস থাকে, ফ্যান বয়েস। এই বলো তো ফ্যান বয়েস মানে কি? তোমরা যারা ক্লাসের লাস্ট পর্যন্ত আসো তাদের জন্য আমার একটা, তোমাদের একটা হলো উপহার, আমি ফ্যান বয়েজের পূর্ণরূপ লিখে দিই। দেখো, ফ্যান বয়েজ, কে কে জানো ফ্যান বয়েজের পূর্ণরূপ কি? এফ তে হচ্ছে ফর, এ তে হচ্ছে এন্ড, এন তে হইল নট অনলি বাট অলসো, বি তে হইল বাট, ওতে হইল অর, ওয়াইতে হলো ইয়েট, এসতে হইল সো। এইগুলা থাকে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে। কোন সেন্টেন্সে থাকে? কম্পাউন্ড সেন্টেন্সে এই কনজাংশন গুলা থাকে। এগুলা দেখলেই চিনবা, ফ্যান বয়েস দেখলেই চিনবা যে এইটা হইলো তোমার কম্পাউন্ড সেন্টেন্স, আর দ্যাট থাকলেই চিনবা এটা কমপ্লেক্স সেন্টেন্স। তোমার তো আগে চিনা লাগবে। আচ্ছা, যদি কমপ্লেক্স সেন্টেন্স হয় বা কম্পাউন্ড সেন্টেন্স হয়, আমরা আলাদা আলাদা করে দুইটার চেঞ্জ করব। অর্থাৎ এই অংশটার আলাদা ভয়েস চেঞ্জ হবে,
আর এই অংশটার আলাদা ভয়েস চেঞ্জ হবে, এটার আলাদা হবে, এটার আলাদা হবে। তাহলে হি টোল্ড মি, এটার ভয়েস চেঞ্জ কি হবে বলো তো? হি টোল্ড মি এটার ভয়েস চেঞ্জ করলে কি হবে? আই ওয়াজ টোল্ড বাই হিম, কি হবে? আই ওয়াজ টোল্ড বাই হিম। আগে হি টোল্ড মি এর ভয়েস চেঞ্জ করো, আই ওয়াজ টোল্ড বাই হিম। তারপরে দ্যাট থেকে শুরু করে হি উড বাই দ্য বুক, তাহলে দ্য বুক অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করো, দ্য বুক উড বি বট by him, the book would be bought by him, the book would be bought by him. I was told by him that the book would be, খেয়াল করছো? I was told by him that the book would be taught by him. সবাই বুঝতে পারছে কিনা কমেন্টস করে জানাবো, সবাই বুঝতে পারছে কিনা কমেন্টস করে জানাবো। ওকে, একটা সেন্টেন্সে যদি পার্টিসিপল, আচ্ছা পার্টিসিপল এগুলা তোমাদের লাগবে না, তোমাদের বয়সে এগুলো আসে না, পার্টিসিপল আসে না। ওকে, এখানে এটা পড়াই 12 নাম্বার, খুবই খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করো, আচ্ছা 12 নাম্বার তোমাদের লেভেলে লাগবে না। WH ওয়ার্ড যদি থাকে, হু যুক্ত, হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর কিভাবে করতে হয়? হু এর পরিবর্তে কি বসে বলতো? বাই হুম বসে। হু এর পরিবর্তে কি বসে? বাই হুম বসে। হু এর পরিবর্তে বাই হুম বসে। তাহলে হু ডিড ইট, এটা কি হবে? বাই হুম। তাহলে অক্সিলারি ভার্ব আগে নিয়ে আসতে হবে, তাই না? কি নিয়ে আসতে হবে? অক্সিলারি ভার্বটা নিয়ে আসতে হবে। তাহলে বাই হুম, ডিড এর পরিবর্তে আনলাম ওয়াজ, অবজেক্টকে সাবজেক্ট করলাম, আর ডিড এর ভিতরি ফর্ম হচ্ছে ডান। তাহলে বাই হুম ওয়াজ ইট ডান, বাই হুম ওয়াজ ইট ডান, হু ডিড ইট, বাই হুম ওয়াজ ইট ডান, বাই হুম ওয়াজ ইট ডান। ওকে, এরপর হুম যদি থাকে, হুম থাকলে তার পরিবর্তে আমরা কি বসাই? হু বসাই। মনে রাখবা, হু থাকলে বাই হুম, আর হুম থাকলে হু, এটা হচ্ছে শর্টকাট, এইটা হলো শর্টকাট। হু থাকলে বাই হুম, আর হুম থাকলে হু। যেমন হুম ডু ইউ ওয়ান্ট, তাহলে হবে হু ইজ ওয়ান্টেড বাই ইউ, হু ইজ ওয়ান্টেড বাই ইউ, হু ইজ ওয়ান্টেড বাই ইউ, হু ইজ ওয়ান্টেড বাই ইউ। আবার হুম ডাজ হি লুক ফর, তাহলে কি হবে? হু ইজ লুকড ফর বাই হিম, হু ইজ লুকড ফর বাই হিম। ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু একটু কঠিন আছে ভাইয়া, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু একটু কঠিন আছে, মনোযোগ দিয়ে লক্ষ্য করবা, না হলে এগুলো কিন্তু পারবা না, ঠিক আছে? আমার মনে হয় যে ভয়েসের ক্লাস তোমাদের আরো একদিন আমার নিতে হবে, কারণ ভয়েস অনেকগুলো আছে। আমরা কিছু পোল জাস্ট দেখব, পোল দেখে আজকে আমরা ক্লাসটা শেষ করে দিব। চলো আমরা কিছু পোল দেখি। আচ্ছা, শুভ এট 4 পিসেস অফ হিলসা ফিশ অ্যাট ডিনার, এটার প্যাসিভ ভয়েস কি হবে? সবাই কমেন্টসে জানাও। তোমাদের ভয়েস নিয়ে আমি আলাদা ডেডিকেটেড একটা ক্লাস আরেকদিন নিব, নিলে কেমন হয় বলো? তোমরা জানাও, তোমরা জানাও যে ভয়েস নিয়ে তোমাদের একটা যদি আমি ডেডিকেটেড ক্লাস নিই তাহলে কেমন হয়? কারা কারা চাও? কারা কারা চাও? একজন লিখছে স্যার আপনার নেক্সট ক্লাস কখন? নেক্সট ক্লাস অবশ্যই টাইম অনুযায়ী হবে। ওকে, একদম জিরো থেকে তাহলে ভয়েস একটা শুরু করব, তোমরা জানাবা। তোমরা ভয়েস এখন দেখো, তোমরা যদি একটা ক্লাস চাও সেখানে আমার একটা অসুবিধা আছে। অসুবিধা হলো আমাদের একটা শিডিউল করা থাকে, সো তোমাদের সবার ক্লাসের পরে পোস্ট দেওয়া লাগবে যে নাম ভাই আমরা ভয়েসের একটা আলাদা ক্লাস চাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটা, আমি দরকার হলে একটা রেকর্ডেড ক্লাস দিয়ে দিব। আর তোমরা যদি লাইভ ক্লাস চাও তাহলে ক্লাস, রেকর্ডেড ক্লাস চাইলে রেকর্ডেড ক্লাস দেওয়া সম্ভব। আর তোমরা যদি লাইভ ক্লাস চাও তাহলে এই ক্লাসের পর সবাই ক্লাস ভালো হয়েছে তাহলে এগুলো লিখে তোমরা তো অনেক পোস্ট করো, সেই জায়গায় তোমরা একটা জিনিস লিখবা যে নাম ভাই আমরা ভয়েসের একটা আলাদা ক্লাস চাই। তাহলে এই নাম ভাই বললে আমরা আলাদা একটা লাইভ ক্লাসের ব্যবস্থা করে দিব, ঠিক আছে? যদি লাইভ ক্লাস চাও, আর রেকর্ডেড হইলে আমরা রেকর্ডেড দিয়ে দিব। তাহলে এটার আনসার কি হবে? এটার আনসার হবে ডি, অ্যাট ডিনার
4 pieces of Hilsa fish were eaten by শুভ। ওকে, আরেকটা, এটা লাস্ট পোল। নাও 10 নাম্বার পোল, এটার আনসার করো। টেক দিস মেডিসিন অন এমটি স্টমাক। এগুলো একটু কঠিন আছে কিন্তু। এটা হবে দিস মেডিসিন শুড বি টেকেন অন এমটি স্টমাক। আচ্ছা, ভয়েস নিয়ে আলাদা ক্লাস নিব, ঠিক আছে? সবাই যেহেতু চাইতেছে আলাদা ক্লাস নিব, ঠিক আছে? এমনিতে ট্রান্সফরমেশন যতটুকু করাইছি তোমাদের কেমন লাগছে জানায়ও। আসলে আমরা যখন এসএসসি 25 এর ক্লাস নিই, মানে যাদের শেষের দিকে, তাদের কিন্তু অনেক কমপ্লেক্স ক্লাস নিই, অনেক ছোট ক্লাস নিই, তোমাদের মতো এত ডিটেলসে ধরে ধরে বুঝাই না। সো তোমাদের আমরা চেঞ্জিং সেন্টেন্সে 2টা ক্লাস রাখছিলাম, বাট এখন আমি দেখতেছি 3টা ক্লাস লাগবে। বাট তোমাদের ভালোর জন্য আমরা যদি দরকার হয় 3টা না 4টা, যদি দরকার হয় 4টা ক্লাস নিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? সো ক্লাস কেমন লাগলো তোমরা জানাও। আর অবশ্যই তোমরা হোমওয়ার্ক আমি একটা দিব, এই হোমওয়ার্কটা তোমরা সবাই সাবমিট করবা। এই হোমওয়ার্কটা সবাই সাবমিট করবা। হোমওয়ার্কটা সবাই এসএস তুলে নাও। হোমওয়ার্কটা সবাই এসএস তুলে নাও। সবাই এসএস তুলে নিয়ে লিখো হচ্ছে যে এসএস ডান। সবাই এসএস তুলে নাও। এসএস তুলে নিয়ে লিখো যে এসএস ডান সবাই। এটা তোমাদের হোমওয়ার্ক, এভরিওয়ান হোমওয়ার্কটা অবশ্যই তোমরা দিবা। হোমওয়ার্কটা তুলে নাও। এই হোমওয়ার্কটা পোস্ট করবা হচ্ছে তোমাদের যে গ্রুপের লিংক আমরা অলরেডি দিয়ে দিছি, সেই গ্রুপে করবা। এসএসসি 26 Q1 এটা লিখে সার্চ দিলে ফেসবুকে একটা গ্রুপ পাবা। ওইখানে তুমি তোমার ভোটের ডিটেলস দিয়ে দিলেই তোমাকে অ্যাড করে দেওয়া হবে। আর তোমাদের একটা গ্রুপ আছে শিখবো জিতবো, এখানেও পোস্ট করতে পারো, বাট হোমওয়ার্ক এই গ্রুপে পোস্ট করাটা আমরা রিকমেন্ড করি, ঠিক আছে? সবাই ভালো থাকো, শুভরাত্রি, বিদায়, আল্লাহ হাফেজ।